এখনো পথে স্যার, পাশে পৌঁছতে পারিনি। প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম। আসসালামু আলাইকুম স্যার, আমি কি একটু কথা বলতে পারি স্যার? স্যার বাই দ্য ওয়ে আজকের টপিকের নাম কি? আসসালামু আলাইকুম স্যার। আমরা শুরু করে দেই নাকি? জি স্যার। কতজন হয়েছে? 56। ঠিক আছে, আমরা ব্যাংক রিকনসিলিয়েশন শেষ করেছি। এখন আমরা নতুন একটা চ্যাপ্টার, সেটা হলো প্লান্ট অ্যাসেট, ন্যাচারাল রিসোর্স আর ইনট্যাঞ্জিবল অ্যাসেট। প্রায় ছোটখাটো থিওরি আসে, ছোটখাটো অঙ্ক আসে, খুব বড় ধরনের কিছু আসে না। তো আমরা সবগুলো একটু কভার করার চেষ্টা করব আর কি। এখানে আমরা প্লান্ট অ্যাসেটের সংজ্ঞাটা কি একটু দেখে নেই। এখানে বলেছে প্লান্ট অ্যাসেট আর লং লিভ tangible resources that are used in the operations of the business and are not intended for sale to customers. অর্থাৎ যেই অ্যাসেট বা যে সম্পত্তি হলো ধরা যায় আর কি, tangible resource, রিসোর্সের বাংলা হলো কি বলা যায়? সম্পদ। সম্পদ না, রিসোর্সের বাংলা হলো উৎস, রাইট? উৎস, রাইট। হ্যাঁ, ট্যানজিবল রিসোর্স, উৎস যেটা লিভড, মানে এখনো আপনাকে সার্ভিস দিচ্ছে ব্যবসাতে সে, এবং যেটা আপনার নট ইন্টেন্ডেড ফর সেল টু কাস্টমার, এটা পুনরায় বিক্রির উদ্দেশ্যে কেনা না। এই ধরনের যদি জিনিসগুলোকে আমরা নর্মালি প্লান্ট অ্যাসেট বলে থাকি। দে আর অলসো কল প্রপার্টি। অনেক সময় দেখবেন অনেক জায়গায় প্রপার্টি বলে, অনেক সময় শুধু প্লান্ট বলে, অনেক জায়গায় শুধু ইকুইপমেন্ট বলে, অনেক জায়গায় শুধু প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট বলে, অনেক জায়গায় শুধু ফিক্সড অ্যাসেট বলে। যেখানেই যাই বলুক না কেন, সংজ্ঞা সবগুলোর একই ডেফিনিশন এবং বুঝতে একই জিনিসই বোঝায়। দিস অ্যাসেট, জি বলুন স্যার। একটু জানি, তার মানে আমরা
ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যদি আমরা ফিক্সড অ্যাসেটের পরিবর্তে প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট লিখি অথবা প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের পরিবর্তে ফিক্সড অ্যাসেট লিখি, যে অ্যাসেটের নিচে যেটা সাবে হেডে যখন, তাহলে তার মানে দুটোই ঠিক আছে, বিষয়টা এরকম। হ্যাঁ, দুটোই ঠিক আছে। এবং আমরা তো অনেকগুলো ব্যালেন্স শিট করেছি বাই দিস টাইম, এক এক জায়গায় একটা নামও দিয়েছি। রাইট স্যার। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আপনি যদি শুধু প্লান্ট অ্যাসেট বলেন তাও হবে, শুধু প্রপার্টি আনি। আবার অনেক জায়গায় এখানে যেমন আছে প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, অনেক জায়গায় পারবেন প্রপার্টি অ্যান্ড ইকুইপমেন্ট। হ্যাঁ, তার মানে যেহেতু প্রপার্টি, প্লান্ট, ইকুইপমেন্ট অল আর দি সেম, কাজে এখানে আপনি প্রপার্টি অ্যান্ড ইকুইপমেন্টও বলতে পারেন, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, শুধু ফিক্সড অ্যাসেট। এগুলো যেই নামই থাকুক না কেন, আমার যে উদ্দেশ্য বোঝা এটা কি নেচারের এটা অ্যাসেট, সেটা আমরা এই নাম দিয়ে বুঝতে পারবো যে এটা হলো ইনট্যাঞ্জেবল, এবং যেটা লং লিভড। অনেকগুলো শর্ত, লং লিভড বলতে মোর দ্যান 1 ইয়ার, এবং ট্যাঞ্জিবল মানে স্পর্শ করা যায়, এবং আপনার যেগুলো কাস্টমারের কাছে পুনরায় বিক্রির উদ্দেশ্যে না, সেগুলোকে আমরা বলি প্লান্ট অ্যাসেট বা প্রপার্টি, প্লান্ট, ইকুইপমেন্ট। যেমন আমরা যখন ইনকাম স্টেটমেন্ট করেছি তখন বলেছিলাম, যেমন ওখানে আমরা অনেক জিনিস পেয়েছিলাম যে গুডস পারচেজ বলা আছে বা আমরা পেয়েছিলাম, সেখানেও কিন্তু আমরা বলেছিলাম যে সেই আমরা গুডস হিসাবে ট্রিটমেন্ট দিব যে গুডসটা নট ইন্টেন্ডেড টু সেল কাস্টমার, যেটা কাস্টমারের কাছে বিক্রির উদ্দেশ্যে না, সেটাকে আমরা বলবো গুডস। আর যদি আমি কাস্টমারের কাছে বিক্রি করি, সেক্ষেত্রে কিন্তু আমরা সবসময় পারচেজকে ডেবিট করেছি, যেহেতু আবার ওইটা কাস্টমারের কাছে পুনরায় বিক্রি। কাস্টমারের কাছে যদি পুনরায় বিক্রি হয় তাহলে হবে পারচেজ, আর বিক্রি না হলে সেক্ষেত্রে আমরা গুডস হিসাবে ট্রিট করি। এখানেও তাই, যে যদি বিক্রির উদ্দেশ্যে না হয় সেক্ষেত্রে আমরা প্লান্ট অ্যাসেট বলবো। These assets are generally long-lived and are expected to provide, অর্থাৎ একাধিক বছর আপনাকে সার্ভিস দিবে, এরকমের ধারণা করা হয় প্লান্ট অ্যাসেটের ক্ষেত্রে। যেমন ধরুন বিল্ডিং, যেমন ধরুন আপনার মেশিনারি, ইকুইপমেন্ট, অল আর দি লং লিভড, এবং সেটা বছরের পর বছর আপনাদেরকে সার্ভিস দিয়ে দেবে ব্যবসাতে। এই জন্য আমরা প্লান্ট অ্যাসেট বলি। Then current asset. A current asset is one that is either already cash or will be converted into cash within a short period of time or in normal course of trading. Normal course of trading বলতে বোঝায় যে সাধারণত 1 বছরকে বোঝায়, অ্যাকাউন্টিং পিরিয়ড। সেই কোর্স অফ ট্রেডিং মানে অ্যাকাউন্টিং পিরিয়ড বা 1 বছরের মধ্যে যেই জিনিসগুলো ক্যাশে কনভার্ট করা যায় সেগুলাকে আমরা বলি কারেন্ট অ্যাসেট। এবং তাহলে কারেন্ট অ্যাসেটের আয়ুষ্কাল বা লাইফ সবসময় হবে 1 বছর। কোর্স অফ ট্রেডিং এর কোর্স, সেটা যদি 1.5 বছরের হয় 1.5 বছরের, 2 বছর হলে 2 বছর, কিন্তু আমরা নর্মালি কোর্স অফ ট্রেডিং সাধারণত 1 বছরই ধরি, বা যেটাকে আমরা অনেক সময় অ্যাকাউন্টিং ইয়ার বলি। দ্যাট ইজ কারেন্ট অ্যাসেট লিভ ফর 1 ইয়ার, শুধুমাত্র 1 বছরের জন্যই সে আপনার কাছে আসবে। এক্সাম্পল ক্যাশ, ইনভেন্টরি, রিসিভেবল, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, অনেকগুলো আমরা উদাহরণ এখানে দিয়েছি। অল আর দি কারেন্ট অ্যাসেট। এখান থেকে যদি আমরা ইনভেন্টরিটাকে বাদ দিই তাহলে আমরা বলবো কুইক অ্যাসেট। দেন নন কারেন্ট অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেট এবং প্লান্টের মধ্যে একটু পার্থক্য আছে, আমরা এখানে দেখব। Non-current asset, any asset acquired for retention by an entity for the purpose of providing a service to the business and not held for resale in the normal course of trading. A non-current asset is a resource acquired by an organization with the intention of using it for future benefit, as they will be used to earn income for a long period of time. That is non-current asset, long-lived for more than 1 year. Example, land, building, machinery and equipment. এখন দেখেন এখানে কিন্তু আমরা এই প্লান্টে যখন বলেছি, এর মধ্যে পার্থক্য এখানে শুধুমাত্র প্রপার্টি, প্লান্ট, ইকুইপমেন্ট এগুলো।
আর এখানে কিন্তু নন কারেন্ট অ্যাসেটের মধ্যে যেমন একটা ল্যান্ড আছে, হ্যাঁ, আমরা ল্যান্ডকে নন কারেন্ট অ্যাসেট বলি, কিন্তু ল্যান্ডকে আমরা প্লান্ট অ্যাসেট বলি না। হ্যাঁ, তারপর দেখেন এখানে বিল্ডিংও নেই, বিল্ডিংকেও আমরা বলি না প্লান্ট অ্যাসেট, কিন্তু এখানে যেমন বিল্ডিংটা হলো নন কারেন্ট অ্যাসেট। তাহলে নন কারেন্ট অ্যাসেটস ইনক্লুডস প্লান্ট অ্যাসেট, বাট প্লান্ট অ্যাসেট নট ইনক্লুডস নন কারেন্ট অ্যাসেট। ক্লিয়ার? তার মানে স্যার যদি মেশিনারি এন্ড ইকুইপমেন্ট আমরা নন কারেন্ট অ্যাসেটও বলতে পারি, প্লান্ট অ্যাসেটও বলতে পারি, কিন্তু বিল্ডিংটাকে আমরা নন কারেন্ট বাট প্লান্ট অ্যাসেট না। রাইট, এই জন্যই বলছি ওই এখানে তো অনেক সায়েন্সের স্টুডেন্ট আছেন মনে হয় নাকি? আমি যেহেতু সায়েন্সের, আমরা পড়েছিলাম মনে, আমার ভুল হতে পারে, এরকম একটা কেমিস্ট্রিতে পড়েছিলাম যে সমস্ত ক্ষারই ক্ষারক, কিন্তু সমস্ত ক্ষারক ক্ষার নয়। জি স্যার, 100%। জি স্যার, এটা সায়েন্স কমার্স মিলেই পড়ে। জি, এটা কমার্সেও থাকে মাঝে মধ্যে, এটা 8 পর্যন্ত থাকে। ও আচ্ছা, সাধারণ বিজ্ঞানে পড়ছেন? সাধারণ, হ্যাঁ, 8 এ আছে, আবার 19 ও আছে। পরিচিত তো অনেক আগে, বুঝলেন না, সেজন্য বললাম যে উল্টাও হতে পারে। তো না স্যার, ঠিক আছে। সেটাই, তাহলে তার মানে হলো যে নন কারেন্ট অ্যাসেটের ভিতরে প্লান্ট অ্যাসেট আছে, কিন্তু প্লান্ট অ্যাসেটের ভিতরে নন কারেন্ট অ্যাসেট নাই, সব নন কারেন্ট অ্যাসেট নাই। স্যার যদি আমি একটু প্রশ্ন করি স্যার, আমরা যখন ব্যালেন্স শিটটা সাজাই তখন যদি আমরা অনেক সময় কি যে আমরা নন কারেন্ট অ্যাসেট হিসাবেও সাজাই, অনেক সময় প্লান্ট অ্যাসেট হিসাবে দিই, তাহলে যদি আমরা প্লান্ট অ্যাসেটটা দেখাই তাহলে কি আমরা দুইটা কলামে সাজাতে হবে? আর যদি নন কারেন্ট অ্যাসেট দিয়ে যদি টোটাল অ্যাসেট গুলো যেমন ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি, ইকুইপমেন্ট দিয়ে, তাহলে সেটা কি আমাদের কি ভুল হবে কিনা স্যার? না, আমরা তো সেইভাবে অনেকগুলো করেছি, শুধু নন কারেন্ট অ্যাসেট দিয়ে ওই হেডিং এ নিয়েছি সব। এই জন্য নন কারেন্ট অ্যাসেট দিলে আপনার জন্য সুবিধা, এক হেডিং এর মধ্যে সবগুলো নিয়ে আসা যায়। তার মানে আমরা ওই নন কারেন্ট অ্যাসেট দিয়ে যদি আমরা অ্যাসেট গুলো সাজাই তাহলে সেটাই মানে স্ট্যান্ডার্ড হবে, নাইলে আমাদের আবার। রাইট স্যার, আমরা করেছি তো নন কারেন্ট অ্যাসেট দিয়ে অনেকগুলো ব্যালেন্স শিট করেছি বাই দিস টাইম। নন কারেন্ট মানে তো ফিক্সড অ্যাসেট। নন কারেন্ট মানি ফিক্সড অ্যাসেট, কিন্তু এখানে ওই যে ল্যান্ড এন্ড বিল্ডিং এর ডিফারেন্স আছে, প্ল্যান্টও আছে এটার ভিতরে। জি স্যার। এক মিনিট, আমি একটু আমার ছেলেকে একটু ঘুমের থেকে উঠাই দিতে হবে, 1 মিনিট। জি স্যার। সরি, আমার একটা বাবা হিসাবে একটু ডিউটি পালন করতে হয়, ছেলেকে ঘুমের থেকে উঠাই দিতে হয়। ছেলে কত বড় স্যার? ছেলে বুয়েট থেকে পাশ করেছিল, বুয়েটে জয়েন করেছিল, পরে চাকরি ছেড়ে দিয়ে ও এমএস করতে গেছে কানাডাতে, এমএস আল্লাহর রহমতে পাশও করে ফেলছে, এখন ভালো একটা জব করে, কিন্তু জবটা একটু রিসার্চ টাইপের, তো ওই সারা রাত 2টা-3টা পর্যন্ত ওই কাজ করে, পরে আবার ওই এই টাইমে উঠে আবার অফিসে যেতে হয়, যে কারণে অনেক সময় পারে না। জি, অফিস কি রাতে স্যার? রাতে অফিস স্যার? না, রাতে না তো, কানাডা তো এখন দিন তো, সকাল। ও আচ্ছা, এখন কানাডায় আছে। হ্যাঁ, 7:15 বাজে কানাডা, সকাল 7:15 আর কি। ওদের ভোর হয় 8:30টার দিকে, এখন 7:15 বাজে, এখন উঠে ওরকে রওনা করতে হবে। কোন সাবজেক্টে ছিল স্যার? বুয়েটে ট্রিপলিতে পাস করছিল। ট্রিপলিতে? ওখানে ওই আপনার কানাডা থেকে এমএস করেছে আর কি। আচ্ছা আচ্ছা। এখন ছেলে কি একটাই স্যার? এক ছেলে এক মেয়ে আর কি। ছেলেটাই বড়? ছেলেটাই বড়। ও মাস্টার্স কমপ্লিট হয়েছে গত মাসের 27 তারিখে, আর এই গত মাসের আগের মাসের, রাইট, সরি, দ্যাট মিন্স অক্টোবরের
এখন তো চলতেছে নভেম্বর, তাই না? নভেম্বর। অক্টোবরের 27 তারিখে হলো ওর শেষ হয়েছে। সেপ্টেম্বরের 27 তারিখ ওর এমএস শেষ হয়েছে, অক্টোবরের 5 তারিখে জয়েন করছে আর কি চাকরিতে। দেশের মায়া জন্য থাকে স্যার, বলে দিন। হ্যাঁ, দেশের মায়া যেন বললে না স্যার, কানাডায় গেলে তো এ শুনলে হয়তো আপনারও খারাপ লাগবে। কার লাইফ কখন কিভাবে চেঞ্জ হয়ে যায় এটা ডিপেন্ড করে পুলিশের উপরে। 100% সত্য কথা স্যার, যারা ভুক্তভোগী তারা বুঝে স্যার। পুলিশের উপর বলতেছে এটা আমি এইভাবে বলবো না, ওই যে একজনে বলছে ভুক্তভোগীরাই বলছে আর কি। আপনার লাইফ যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে, যে কোনো সেকেন্ডে। কালকে ওই সাংবাদিকের ভিডিও দেখছেন ভাই? সাংবাদিকের না কালকে। ওকে, আমরা এসে চলে আসি। এখন গেল নন কারেন্ট অ্যাসেট। দেন স্যার জি স্যার সেক্ষেত্রে নন কারেন্ট অ্যাসেট আর প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট এই দুটার মধ্যে ডিফারেন্ট করার জন্য স্যার কোনো স্পেসিফিক পয়েন্ট আছে? না, ওটা তো পয়েন্ট বলেই দিল যে এটা স্যার, আপনি যদি কনফিউশন হয় আপনি প্ল্যান্ট অ্যাসেট ইউজই করবেন না, আপনি নন কারেন্ট অ্যাসেট বলে তার ভিতরে সবসময় আপনি সব আইটেম লিখে দেবেন, অসুবিধা নাই। কিন্তু আপনি যখন পরবর্তী স্টেজে যাবেন তখন হয়তো আরো ক্লারিফিকেশন লাগবে, সেই ক্ষেত্রে প্ল্যান্ট অ্যাসেট, নন প্ল্যান্ট অ্যাসেট এইভাবে ফিক্সড অ্যাসেট আপনাকে যেতে হবে পরে, তখন আরো ইলাবোরেটলি পড়ানো হবে, সেখান থেকে আরো কনসেপ্টটা ক্লিয়ার হবে আপনাদের। নাও tangible asset, an asset that have a physical substance and can be touched, such as plant, building, equipment, যেগুলোকে ধরা ছোঁয়া যায় সেগুলোকে আমরা নরমালি বলি tangible asset। আর intangible asset হলো an asset that does not have a physical substance and cannot touch, which can be purchased or internally generated, such as brand name, goodwill, trademarks, patents, etc. অর্থাৎ এমন অনেক জিনিস আছে, এমন অনেক অ্যাসেট আছে যেগুলোকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনেক মূল্যবান। যেমন এখানে একটা গুডউইল আছে। ধরুন আমরা যদি সহজভাবে বলি, আপনি একটা ব্যবসা ক্রয় করবেন, ব্যবসার যা সম্পত্তি আছে তার দাম হলো 500 টাকা, কিন্তু আপনি সেটা কিনতেছেন 550 টাকা দিয়ে। তাহলে কেন আপনি 50 টাকা বেশি দেবেন? কারণ হলো ও এতদিন ধরে ব্যবসা করতেছিল, ওর একটা সুনাম আছে, মানুষ ওখান থেকে এসে কেনাকাটা করে, আপনাকে আর অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে না, ওই জন্য ওই 50 টাকাকে বেশি দিতে হবে। ওই 50 টাকাকে আমরা বলি গুডউইল। যেমন আমরা যদি জুতা কিনতে যাই, প্রথমেই খেয়াল হয় দেখি বাটার থেকে পাই কিনা, না পেলে দেন বাইরে যাই। যখন একটা মেশিন কিনতে যাই তখন দেখি সিঙ্গার মেশিন পছন্দ হয় কিনা, না পেলে তখন আমি অন্য মেশিন কিনতে যাই। এই যে আপনার আমার মন যে দোকানে যাওয়ার জন্য হয়, উদ্গ্রীব থাকে, দ্যাট ইজ কল্ড গুডউইল। তো এটা তো হলো ডিফারেন্স বিটুইন দি পারচেজ প্রাইস এন্ড দি আপনার অ্যাসেট ভ্যালু, সেটা কি আমরা গুডউইল বলি। ঠিক তদ্রূপ আপনি যদি কোনো ব্যবসা করেন, আপনাকে ট্রেডমার্ক নিতে হবে গভর্নমেন্টের কাছ থেকে এবং সেখানে একটা ফি জমা দিতে হয়, সেটা একটা বড় ধরনের ফিগার। হ্যাঁ, এইগুলা কি বলা হয়? ইনট্যানজিবল অ্যাসেট। আপনি টাকা খরচ করবেন কিন্তু অ্যাসেটটা আপনি দেখতে পারবেন না, সেটা সবসময় ব্যালেন্স শিটে আমরা দেখি, এই জন্য এটাকে বলা হয় ইনট্যানজিবল অ্যাসেট। নাও ডেপ্রিসিয়েশন। Depreciation is the process of allocating to expense the cost of a plant asset over its useful life in a rational and systematic manner, or it is a service cost of fixed asset. অর্থাৎ একটা অ্যাসেট যে আপনাকে সারাটা বছর সার্ভিস দেয়, সেটা ইউজ করে আপনি ব্যবসা করেন, যেমন বিল্ডিংকে ইউজ করে আপনি ব্যবসা করেন, অথবা আপনার একটা গাড়ি আছে যে গাড়ি দিয়ে আপনি সব জায়গায় মাল সরবরাহ করেন, সে গাড়িটা আপনাকে সার্ভিস দিচ্ছে। এরকমের যে অ্যাসেট গুলো আপনাকে সার্ভিস দিচ্ছে সারা বছর, তাদের যে সার্ভিস ভ্যালু, সেটাকে আমরা বলি ডেপ্রিসিয়েশন। অন দি আদার হ্যান্ড, we can define depreciation as the process of allocating
টু এক্সপেন্সেস, এক্সপেন্সেস অ্যালোকেট করা কি কোনটা, দি কস্ট অফ এ প্লান্ট অ্যাসেট, একটা প্লান্ট অ্যাসেটের যে খরচ সেই খরচটাকে বা সেই এক্সপেন্সে বা সেই কস্টটাকে যদি আমি ডিস্ট্রিবিউট করি অ্যামং দি ইউজফুল লাইফ অফ অ্যান অ্যাসেট, একটা অ্যাসেটের ইউজফুল লাইফের ভিতরে যেন আমি ভাগ করে দেই, প্রত্যেকটা ভাগকে বলা হয় ডেপ্রিসিয়েশন। এবং সেটা আপনার এখানে বলা হয়েছে যে রেশনাল অ্যাজ সিস্টেমেটিক ম্যানার, আপনি এক এক বছর যে এক একভাবে করবেন তা না, প্রতি বছর যখন করবেন একইভাবেই করতে হবে। আপনি এই বছর যেই মেথডে করবেন আগামী বছর ঠিক সেই মেথডই করতে হবে, তা নইলে আপনার ব্যবসাতে লাভ হলো না লস হলো সেটা বোঝা যায় না। এই জন্য আমরা সবসময় ডেপ্রিসিয়েশন ওই জন্যই বলা হয়েছে যে রেশনাল অ্যান্ড সিস্টেমেটিক ম্যানারে করতে হবে। ইট ইজ এ প্রসেস অফ কস্ট অ্যালোকেশন, নট এ প্রসেস অফ অ্যাসেট ভ্যালুয়েশন। এটা হলো অ্যাসেটের যে খরচটা সেইটাকে অ্যালোকেশন করা, not asset valuation. Recognition of depreciation does not result in the accumulation of cash for the replacement of the asset. অনেক সময় কোশ্চেনে আছে যে is the depreciation accumulate the cash, তার উত্তর কিন্তু এখানে আছে no, the recognition of depreciation does not result in the accumulation of cash for the replacement of the asset. The balance in accumulated depreciation represent the total cost that has been charged to expenses. It is not a cash fund. অর্থাৎ আমরা এর আগেও দেখেছি বিভিন্ন অঙ্কে যে আমরা ডেপ্রিসিয়েশন প্রতি বছরের ডেপ্রিসিয়েশনকে যোগ করে করে আমরা একটা নাম দিয়েছি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তাহলে এই বছরে যা ডেপ্রিসিয়েশন সেটা যদি আমি গত বছরের ডেপ্রিসিয়েশনের সাথে যোগ করি সেটাকে আমরা বলা হয় অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এটা সবসময় আমরা অ্যাসেট থেকে মাইনাস করে ব্যালেন্স শিটে দেখাই। তার মানে হলো প্রতি বছরে যতটুকু ডেপ্রিসিয়েশন চার্জ করতেছি সেটা যোগ হয়ে হয়ে ব্যালেন্স শিটে টোটাল যে ফিগারটা দেখা যায় সেটা হলো যত বছরে আমি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করছি তত বছরের অ্যাকুমুলেটেড বা যোগফল। তার মানে এটা কিন্তু ক্যাশ না, ক্যাশ না এই জন্য কারণ ওই খরচটা আজানটা শেষ হোক, অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের জন্য আজানটার জন্য শোনা যাচ্ছে না। ও আচ্ছা, আজান হচ্ছে। রোমান না আপনি না পারে একটু মিউট করে একজনকে মিউট করে দিলে মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। আপনি মিউট অল করে শোনা যায় এখন? জি স্যার, ভেরি মাচ ক্লিয়ার। শোনা যাচ্ছে। তো আমরা অনেক সময় কোশ্চেনে এই সেকেন্ড প্যারাটুকুর উপরে কোশ্চেন আসে প্রায় 5 মার্কের, যে আমরা যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা দেখি সেটা কি ক্যাশ কিনা বা এটা ক্যাশ ফান্ড কিনা। একদম ক্লিয়ার উত্তর যে না, ইট ইজ নট দি ক্যাশ ফান্ড, ইট ইজ দি অ্যাকুমুলেশন অফ দি টোটাল ডেপ্রিসিয়েশন ফ্রম দি ফার্স্ট ইয়ার অফ দি ক্যালকুলেশন। প্রথম বছরে যে ক্যালকুলেশন করছি তখন থেকে যে ডেপ্রিসিয়েশন গুলো সেগুলোরই একটা যোগফল, সেটা আমরা আলাদা করে রাখি এই জন্য যে কত টোটাল কতটুকু ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করা হয়েছে তার একটা হিসাব বোঝার জন্য। নতুন সম্পত্তি কেনার জন্য স্যার পঞ্জীভূত করা হয় এরকম না স্যার বিষয়টা? না, বিষয়টা এরকমের না। বিষয়টা এটা যদি হয় তাহলে আপনাকে ওই টাকা আলাদা যদি করতে পারেন তখন হবে, কিন্তু আলাদা নরমালি কোনো ব্যবসা প্রতিষ্ঠান করে না। এটা শুধুমাত্র আপনার খরচটাকে আপনি যদি এই বছর যদি একটা অ্যাসেট কেনেন যার দাম হলো 500, কিন্তু অ্যাসেটটা যদি আপনার 10 বছর চলে, অ্যাসেটটা যদি 10 বছর চলে তাহলে আপনার প্রতি বছরে তার ভ্যালু দাঁড়াবে, অ্যাকচুয়ালি যেটা কিনলেন তার খরচ দাঁড়াবে কত? 50 টাকা করে, তাই না?
50 টাকা। ওই খরচটা মানে অর্থাৎ 500 টাকা আমি 1 বছরে না দেখাই মাত্র 50 টাকা দেখালাম, এইভাবে আমি 10 বছর দেখাবো। এইটুকু বোঝানোর জন্য আর কি, যে টোটাল খরচ, টোটাল এক্সপেন্ডিচারে যে বছর আমি পারচেজ করলাম সেই বছর হলো আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং আমার রেভিনিউ এক্সপেন্ডিচার। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন সিস্টেম করলে তো আর ওই যে সম্পত্তির নামের হিসাব থাকে বা ওটা থেকে বাদ হয় না, সেই জন্য বলতেছি এটা তো পুঞ্জীভূত মানে সিস্টেম, এটাতে মানে একটা ফান্ড তৈরি করা হয়, সেই ফান্ডটা থেকে রিপ্লেস করার জন্য নেক্সটে এটা এইভাবে করে। আর যদি আপনি এক্সপেন্স হিসেবে দেখাই দেওয়া হয় তো প্রত্যেকটি যদি পুঞ্জীভূত সিস্টেম না করে তাহলে তো স্যার ওই যে সরাসরি সম্পত্তির মূল্য থেকে বাদ দিয়ে দেয়। আমি না, কথাটা এইরকমের না। পঞ্জীবিত আমি করলেই যে ওটা ক্যাশ হয়ে গেল তা না। পঞ্জীবিত মানে হলো আপনি এখন খরচ কতটুকু আপনি আপনার প্রফিটে চার্জ করছেন সেটা বোঝানোর জন্য। আর যদি ওই সমপরিমাণ টাকা যদি আপনি আলাদা করতে পারেন, সে আপনার ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে আপনার 100 টাকা, যদি এখন 100 টাকা যদি আপনি ব্যাংকে রেখে দিতে পারেন তাহলে সেইটাকে বুঝাবে যে ক্যাশ ফান্ড হয়ে গেছে আলাদা। কিন্তু নরমালি কোনো প্রতিষ্ঠান সেটা আলাদা করে টাকা রাখা হয় না। নাও দি ডিপ্লেশন। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করছি, ডেপ্রিসিয়েশন কি ধরনের অ্যাসেটের উপরে ডেপ্রিসিয়েশন হবে? স্যার একটু কথা বলে স্যার। নন কারেন্টের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন তো লাইবিলিটি আমার, তাই না? যখন আমি ডেপ্রিসিয়েশন চার্জ করব, যখন অ্যাকাউন্ট স্টেটমেন্টটা দেবো, তখন হলো ডেপ্রিসিয়েশন ডেবিট করে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট করতে, এটা আমার লাইবিলিটি। তো এই আমার প্রশ্নটা হলো যে নর্মালি যে ডেপ্রিসিয়েশন গুলো মনে করেন যে আমি 2018-19 ফাইন্যান্সিয়াল ইয়ারে আমি একটা বিল্ডিং মানে ক্রয় করলাম। এখন 2018-19 ফাইন্যান্সিয়াল ইয়ারে যে বিল্ডিংটা আমি ক্রয় করছি বা বিল্ডিংটা তৈরি করছি, যদি এন্ড অফ দ্য ইয়ারে আমি যখন ব্যালেন্স শিটটা করবো, আমি ওই বছরে কি ডেপ্রিসিয়েশন দেখাবো নাকি এর পরের বছরে ডেপ্রিসিয়েশন দেখাবো? এগুলো আমি সামনে আছে, ক্রমান্বয়ে যাচ্ছি, তখন আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি কোশ্চেন উত্তর পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, এট দি এন্ড অফ আওয়ার ক্লাস আপনি সব সুন্দর উত্তর পেয়ে যাবেন। এখন আমরা এখানে খেয়াল করেছি যে ডেপ্রিসিয়েশন কি ধরনের অ্যাসেটের উপরে ডেপ্রিসিয়েশন হয়? কি প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট এই টাইপের অ্যাসেটের উপর স্যার? স্যার ফিক্সড অ্যাসেটের উপর ডেপ্রিসিয়েশন হবে না, নন কারেন্ট অ্যাসেটের উপরে স্যার হবে। হ্যাঁ, এখানে কিন্তু এই যে বলা আছে, এই যে প্লান্ট অ্যাসেট সংজ্ঞার মধ্যে বলা আছে দি কস্ট অফ এ প্লান্ট অ্যাসেট। তার মানে একটা প্লান্ট অ্যাসেটের উপরে আপনার ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করা হয়, অথবা আমরা যদি সাধারণত ল্যান্ডের উপরে তো ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করা হয় না, আর একটা করা হয় বিল্ডিং এর উপরে। কাজে নন কারেন্ট অ্যাসেটও বলতে পারেন, প্লান্ট অ্যাসেট অর নন কারেন্ট অ্যাসেট। তো সো দ্যাট শুধুমাত্র সেই অ্যাসেট, যে অ্যাসেট গুলা কিন্তু এগুলার আর একটা বৈশিষ্ট্য কি, আর একটা বৈশিষ্ট্য হলো যে ট্যানজিবল, তাই না? জি রাইট, ট্যানজিবল। আর একটা বৈশিষ্ট্য হলো যে সে ট্যানজিবল, এবং প্লান্ট অ্যাসেট অর নন কারেন্ট অ্যাসেট এন্ড ট্যানজিবল। ট্যানজিবল যেহেতু প্লান্ট বলেছে, কাজে ট্যানজিবল অ্যাসেট, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। তাহলে সেখানেই শুধুমাত্র ডেপ্রিসিয়েশন না। ডিপ্লেশন কোনটা ক্ষেত্রে বলছে? the process of allocating the cost of natural resource, যেটা ধরা ছোঁয়া যায় না অনেক সময়, to expense in a rational and systematic manner over the resource useful life is called depletion. The units of activity method is generally used to compute depletion because periodic depletion generally is a function of the units extracted during the year. অনেক সময় ধরুন গ্যাসটা হয়তো অনেক সময় আমরা খালি চোখে দেখিও না, বা অনেক সময় হয়তো আগুন টাগুন ধরলে তখন হয়তো দেখি, কিন্তু এই যে ন্যাচারাল রিসোর্স, হ্যাঁ, আবার অনেক সময় আছে যে অনেকগুলো আবার দেখাও যায়, ধরাও যায়। যেমন মনে করেন কয়লা, তাই না? কয়লা দেখাও যায়, ধরাও যায় মাটির নিচে। আবার যদি অর্থাৎ
যে জিনিসগুলো ন্যাচারাল রিসোর্স, মনে যেগুলা ট্যানজেবল এবং ফিক্সড অ্যাসেট সেগুলোকে আমরা বলছি ডেপ্রিসিয়েশন। তাহলে ডেপ্রিসিয়েশন আর ডিপ্রিসিয়েশনের মধ্যে তাহলে দুইটার মধ্যে এখন আপাতত কি পার্থক্য পেলাম আমরা? এটা ন্যাচারাল রিসোর্স আর এটা হলো আপনার যে ট্রানজেবল। রাইট, ইট ইজ অলসো দি কস্ট অফ ন্যাচারাল রিসোর্স ফর অ্যান অ্যাকাউন্টিং পিরিয়ড। একটা অ্যাকাউন্টিং পিরিয়ডে ন্যাচারাল রিসোর্স কতটুকু আপনি ইউজ করলেন, কতটুকু খরচ করলেন, সেটা কিন্তু এখানে বোঝা যায়। আর ওখানে বোঝা যায় যে একটা ফিক্সড অ্যাসেটের কতটুকু এক বছরে কস্ট অ্যালোকেশন করলেন সেটা, আর এটা হলো ন্যাচারাল রিসোর্স কতটুকু কস্ট অ্যালোকেশন করলেন সেটুকু। কাজে ওইটা হলো এক জিনিস, এটা আরেকটা জিনিস, কাজে প্রায় কিন্তু পার্থক্য আসে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডেপ্রিসিয়েশন, ডিপ্লেশন এন্ড অ্যামোর্টাইজেশন? আমরা ডেপ্রিসিয়েশন করলাম, এখন ডিপ্লেশন। ডিপ্লেশন তাহলে আমরা বুঝলাম যে ন্যাচারাল রিসোর্সের উপরে, এবং অনেকগুলো মেথডই আছে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনের জন্য, কিন্তু এখানে বলেছে যে ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথডই নরমালি ডিপ্লেশন হিসাব করা হয়। ইউনিটস অফ অ্যাক্টিভিটি, দ্যাট মিনস একটা বছরে কত ইউনিট আপনি এক্সস্ট করলেন বা কত ইউনিট আপনি মাটির নিচ থেকে উঠালেন, সেই জিনিসটাকে বোঝানোর জন্যই এখানে বলছে যে ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথড, মানে আপনি মাটির নিচ থেকে যতটুকু এক্সট্রাক্ট করবেন সেই পরিমাণ, সেই ইউনিট, সেটা হতে পারে আপনার গ্যালন হতে পারে, লিটার হতে পারে, পাউন্ড হতে পারে, কেজি হতে পারে, হ্যাঁ, টন হতে পারে, যে ইউনিটটাই হোক না কেন, সেই ইউনিট যতটুকু আপনি মাটির নিচ থেকে এক্সট্রাক্ট করবেন সেই ইউনিট উপরে ভিত্তি করে ডিপ্লেশনটা হিসাব করতে হবে। তাহলে আমরা কিছু হলো পার্থক্য বুঝতে পারলাম যে ডেপ্রিসিয়েশন এন্ড ডিপ্লেশন মধ্যে ডিফারেন্স। দেন অ্যামোর্টাইজেশন, the process of allocating the cost of intangible asset। আর এটা কিন্তু ডিপ্লেশন হতে পারে, ইনট্যানজিবল হতে পারে, ট্যানজিবল, দুটোই হতে পারে, বাট মেইন বৈশিষ্ট্য হলো সে ন্যাচারাল রিসোর্স। আর এখানে হলো মেইন বৈশিষ্ট্য হলো ইনট্যানজিবল, ধরা ছোঁয়া যাবে না। টু এক্সপেন্স ইন এ রেশনাল এন্ড সিস্টেমেটিক ম্যানার ওভার দ্য ইনট্যানজিবল অ্যাসেট ইউজফুল লাইফ ইজ কল্ড ডিপ্লেশন। অ্যামোর্টাইজেশন, সরি, এখানে ভুলে এটা হয়ে গেছে। Amortization. The amortization period of an intangible asset cannot be longer than 40 years. অনেক সময় কোশ্চেনে দেখবেন ইনট্যানজিবল অ্যাসেটের লাইফ দিয়ে দেবে আপনাকে 50 বছর বা 60 বছর। তাহলে আমরা লাইফ ধরবো কত বছর? 40 হাইয়েস্ট। যদি এমন হয় যে 40 বছরের নিচে, যেমন 30 ইয়ার্স, সেক্ষেত্রে 30 ধরবো। কিন্তু যদি এমন হয় যে 50 ইয়ার্স, সেক্ষেত্রে আমরা ধরবো 40। এবং আমরা ওখানে একটা ছোট্ট করে একটা নোট দেব যে ইন কেস অফ ইনট্যানজিবল অ্যাসেট দি অ্যামোর্টাইজেশন ক্যান নট বি লঙ্গার দেন 40 ইয়ার্স। 40 বছরে বেশি হতে পারবে না। তাহলে যদি কোশ্চেনে 50 বছরও দেয়, 60 বছরও দেয়, তাহলে আমরা 40 বছর দিয়া অঙ্ক করব। একবার না দুবার কিন্তু এসেছিল, 50 বছর একবার দিছিল, এক বছর 60 ইয়ার্স দিছিল। জি বলুন স্যার। গুডউইল তো ইনট্যানজিবল অ্যাসেট স্যার, এটা তো দীর্ঘ সময় ধরে চলে থাকে স্যার। জি, এটা তো 100-200 বছরও থাকে স্যার। থাকে, কিন্তু অ্যামোর্টাইজেশন করবেন 40 বছরের মধ্যে। এরপরে আবার নতুন করে গুডউইল ভ্যালুয়েশন করে নিতে হবে যে আপনি আসলে গুডউইল আছে কিনা, বুঝলেননি? যদি থাকে আবার করে নেবেন, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি। কিন্তু একটা গুডউইল আপনাকে 40 বছরের মধ্যে অ্যামোর্টাইজ করে ফেলতে হবে। নেক্সট যদি মনে করেন যে আপনার গুডউইল আছে, যদি ক্রেতা আপনার দোকানে যায় তাহলে ভাববেন গুডউইল আছে, আর যদি ক্রেতা না যায় তা ভাববেন গুডউইল নাই। সেক্ষেত্রে তো আর হবে না। কাজে যদি মনে করেন আছে, সেলে আবার ভ্যালুয়েশন করে গুডউইল ক্রিয়েট করে নিতে হবে। গুডউইল ভ্যালুয়েশন করা তো ফাইনান্সিয়াল অ্যাকাউন্টেন্টেরই দায়িত্ব, তাই না? জি,
গুডউইলের ভ্যালুয়েশন করাটা এটা তো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্টেরই দায়িত্ব। জি, তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম, ডেপ্রিসিয়েশন, ডিপ্লেশন এন্ড অ্যামোর্টাইজেশন। যদি 5 মার্কের বা 10 মার্কের যদি কোশ্চেন আসে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডেপ্রিসিয়েশন, ডিপ্লেশন এন্ড অ্যামোর্টাইজেশন, আমরা কি লিখতে পারবো? জি স্যার। ক্লিয়ার সবাই? জি স্যার, জি স্যার। ওকে। নাও দি রেকর্ডিং অফ ডেপ্রিসিয়েশন, ডিপ্লেশন এন্ড অ্যামোর্টাইজেশন, এগুলা কিভাবে আমরা বইতে রেকর্ড করি। আমরা অলরেডি ডেপ্রিসিয়েশন অনেকগুলো রেকর্ড করছি জার্নালের মাধ্যমে। সেখানে আমরা দেখেছি যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেসকে আমরা ডেবিট করেছি আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে আমরা ক্রেডিট করেছি। তাহলে মনে রাখতে হবে যে ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট হবে আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট হবে। কখনোই আমরা অ্যাসেটকে সরাসরি ক্রেডিট করব না। এবং এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে ক্রেডিট করি, এটাকে বলা হয় প্রভিশনাল মেথড। হ্যাঁ, মানে ইনডাইরেক্ট মেথড। আর ডাইরেক্ট মেথড হলো যদি আমি সরাসরি এখানে প্ল্যান্ট অ্যাসেটটাকে ক্রেডিট করতাম। কাজে আমরা সরাসরি প্ল্যান্ট অ্যাসেটটাকে ক্রেডিট করি না, এই জন্য যে তার অরিজিনাল মূল্য বোঝার জন্য আমরা কখনোই এই প্ল্যান্ট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেটকে ক্রেডিট করি না। ওকে, এরপরে ডিপ্লেশন, শুধু নামটা চেঞ্জ। ডিপ্লেশন এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাকুমুলেটেড ডিপ্লেশন করা যায়, আর অথবা আপনার যে ন্যাচারাল রিসোর্স তাকেও ডাইরেক্ট করতে পারবেন এখানে। কিন্তু ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে কখনোই আমরা ডাইরেক্ট করি না, কিন্তু ডিপ্লেশনের ক্ষেত্রে আমরা রিসোর্স, ন্যাচারাল রিসোর্স অনেক সময় আমরা ক্রেডিট করতে পারি বা করি। আইদার অ্যাকুমুলেটেড ডিপ্লেশন অ্যাকাউন্ট রাখবেন, আর তা না হলে সরাসরি ন্যাচারাল রিসোর্সকে ক্রেডিট করে ফেলবেন। স্যার একটু বলে যে অ্যাকুমুলেটেড যে ডিপ্লেশন অ্যাকাউন্ট যেটা, এটা কি আমার লায়াবিলিটি স্যার? হ্যাঁ, লায়াবিলিটি। ক্রেডিট মানি লায়াবিলিটি হয়। লায়াবিলিটি আমরা তো এগুলা প্রথম ক্লাসে না সেকেন্ড ক্লাসে শিখেছি। ক্রেডিট স্যার আমরা তো কোথাও লায়াবিলিটি দেখাই না, শুধু সম্পত্তি থেকে বাদ দিয়ে দেখাই দেই। সম্পত্তি না, সেটা স্টেট লাইন মেথডের ক্ষেত্রে হবে। যদি আমরা রিডিউসিং মেথডে যাই তাহলে এটা লায়াবিলিটি দেখাতে হবে। আপনি অ্যাসেট থেকে মাইনাস করাই মানে লায়াবিলিটি। স্যার আমি সেটা বলিনি, বলছি যে আমরা দেখাই না, এটি যে হলো প্রেজেন্টেশন। আপনি প্রেজেন্টেশন হয়তো লায়াবিলিটি সাইডে লিখে করেন না, সেটা বলতে পারেন, কিন্তু অ্যাসেট থেকে মাইনাস করাই মানে লায়াবিলিটি। জি স্যার। কিন্তু আপনি হয়তো প্রেজেন্টেশনের সময় ক্রেডিট পাশে না লিখে অ্যাসেট থেকে মাইনাস করে দেখান, কিন্তু লায়াবিলিটি। দেন অ্যামোর্টাইজেশন, অ্যামোর্টাইজেশন এবং ডিপ্লেশনটা একই জিনিস, একই রকমের। এখানেও অ্যামোর্টাইজেশন এক্সপেন্সকে ডেবিট করবেন, অ্যাকুমুলেট করতে পারেন, অথবা স্পেসিফিক যেই যদি গুডউইল হয় বা আপনার রাইটস হয় বা প্যাটেন্টস হয়, সেগুলো আপনি সরাসরি ক্রেডিট করতে পারেন, আর তা নাহলে অ্যাকুমুলেট ধরেও করতে পারেন, অ্যাজ ইউ লাইক বেস্ট। কিন্তু জি স্যার একটু বলি স্যার, যেমন আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট করছে, অ্যাকুমুলেটেড এক্সপেন্সটা ক্রেডিট করছে। এখন প্রশ্ন হলো যে আমার অনেকগুলো অ্যাসেটের সমন্বয়ে হয়তো ডেপ্রিসিয়েশন এরকম যদি হয় যে আমার হয়তো প্লান্টের এগেনস্টে আমি অ্যাকুমুলেট করছি, তো যদি আমি আলাদা আলাদা ভাবে জানতে চাই যে হ্যাঁ আমার আসলে প্লান্টের অ্যাকুমুলেটেড কত, আমার মেশিনারি কত, ইকুইপমেন্টের কত, তো সেই ক্ষেত্রে কি আলাদা আলাদা ভাবে, যেমন অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশনের আন্ডারে কি আমরা ওই যে প্লান্ট অথবা ইকুইপমেন্ট অথবা মেশিনারিকে আলাদা করে দেখানোর সুযোগ আছে কিনা? অবশ্যই। আপনি এখানে যেমন লেখছি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট, আপনি বলবেন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন, এখানে লিখবেন অন প্লান্ট, অন বিল্ডিং, তাহলে তো হয়ে গেল। তাহলে তো আপনি প্লান্ট দেখলে আপনি প্লান্টেডটা বের করতে পারবেন আলাদা। আবার যদি 5টা থাকে আমার এখানে, টু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন প্লান্ট, টু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং, টু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট, আমরা 5টা থাকলে 5টা আলাদা আলাদা লিখবো, অসুবিধা নেই তো। আলাদা আলাদা লেজার তখন পাবো। এবং আলাদা আলাদাই করতে হয়। যখন আপনার অ্যাসেটের পরিমাণ বেশি, তখন প্রত্যেকটা অ্যাসেটের এগেইনস্টে আপনাকে আলাদা করতে হবে, তাহলে আপনি ভবিষ্যতে বের করতে পারবেন না যে কার ডেপ্রিসিয়েশন কত। হ্যাঁ, না তাহলে মানে আদারওয়াইজ বোঝা যাবে না যে আসলে কার ডেপ্রিসিয়েশন কত। জি 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 জি।
কাজে আপনাকে আলাদা করতেই হবে। স্যার ছোট একটা কথা ছিল, জিনিসটা ভুলে গেছিলাম। আচ্ছা বেসিক্যালি স্যার ল্যান্ডের আমরা কি করি? ডেপ্রিসিয়েশন ল্যান্ডে আমরা ক্যালকুলেশন করি না। হ্যাঁ, কারণ ল্যান্ড আপনার আপনার দাদার বাবাও যেভাবে দেখে গেছে, আপনার দাদাও সেইভাবে দেখছে, আপনার বাবাও সেরকম দেখছে, আপনিও দেখতেছেন, আপনার পরবর্তী প্রজন্ম ওই ল্যান্ডই দেখে যাবে, ওর কোনো নেই। স্যার এর মধ্যে একটু বলি স্যার, যদি ল্যান্ডের আমরা অনেক সময় ভ্যালুয়েশন করা হয়, দ্যাট ইজ অ্যানাদার থিং, দ্যাট ইজ পরে স্টেজ ভ্যালুয়েশন যখন বাড়ে তখন সেই ক্ষেত্রে অ্যাসেট তোমার বেড়ে যাবে, সেই ক্ষেত্রে সেই ট্রিটমেন্ট গুলো আমরা শিখবো। আমরা এখন পড়তেছি ডেপ্রিসিয়েশন। ওকে, নাও আমরা একটা করে শিখবো যে ডেপ্রিসিয়েশন কত রকম হতে পারে। আপনারা আমরা যেমন রেশিও যখন পড়িয়েছি তখন কিন্তু বারবার বলেছিলাম যে এক এক বইতে এক এক রকমের রেশিও পাবেন, কিন্তু আইসিএম এর জন্য আমি কতগুলো নির্ধারিত রেশিও আপনাদেরকে শিখিয়েছি। ঠিক তদ্রুপ ডেপ্রিসিয়েশন আপনি যদি 10টা বই বের করেন 10 রকমের পাবেন, কোনো বইয়ের সাথে কোনো বই মিল নাও পেতে পারেন, ঘাবড়ানোর কিচ্ছু নেই। যদি আমি যেগুলো পড়াচ্ছি এগুলোর মধ্যেই মোটামুটি আপনাদের এই স্টেজ কভার হয়ে যাবে। প্রথম আমরা বলি যে ডেপ্রিসিয়েশন দু রকমের, একটা হলো টাইম ফ্যাক্টর মেথড আর একটা হলো ইউজ ফ্যাক্টর মেথড। যেই ডেপ্রিসিয়েশন বাংলা হলো ধরেন অবচয়, যেই অবচয় হিসাবগুলো সময়ের উপরে ভিত্তি করে করা হয় সেগুলোকে আমরা বলি টাইম ফ্যাক্টর মেথড। আর যেই অবচয় বা যেই ডেপ্রিসিয়েশন ব্যবহারের উপরে ব্যবহারের উপরে আপনার নির্ভর করে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করা হয়, সেটাকে আমরা বলা হয় ইউজ ফ্যাক্টর মেথড। তাহলে প্রথমত আমরা ডেপ্রিসিয়েশনকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো ইউজ ফ্যাক্টর মেথড, একটা হলো টাইম ফ্যাক্টর মেথড। নাও টাইম ফ্যাক্টর মেথডকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটাকে বলি আমরা স্ট্রেট লাইন মেথড, আর একটাকে বলি আমরা ডিক্রিজিং চার্জ মেথড অর এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন মেথড। দুটোই কিন্তু কোশ্চেনে আসে, অনেক সময় বলে ডিক্রিজিং, অনেক সময় বলে এক্সিলারেটেড, কাজে দুটো কিন্তু একই জিনিস। ডিক্রিজিং চার্জ মেথড অর এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন মেথড। নাও এক্সিলারেটেড আর ডিক্রিজিং চার্জ মেথড আবার তিন ভাগে আমরা ভাগ করতে পারি, একটাকে বলা হয় ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, আর একটাকে বলা হয় ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, আর একটাকে বলি আমরা সাম অফ দি ইয়ার্স ডিজিট মেথড। নাও ইউজ ফ্যাক্টর মেথড আমরা প্রথমত দুইটা ভাগে ভাগ করি, একটা হলো টোটাল সার্ভিস আওয়ার্স ডেপ্রিসিয়েশন মেথড অথবা প্রোডাক্টিভ আউটপুট অথবা ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথড। অর্থাৎ আমরা ইউজ ফ্যাক্টরকে দুভাগে, একটা হলো টোটাল সার্ভিস আওয়ার, যদি আওয়ার হয় তাহলে আমরা আওয়ার বলি টোটাল সার্ভিস আওয়ার ডেপ্রিসিয়েশন মেথড, আর যদি এমন হয় যে না আওয়ার না, এটা হবে আপনার ইউনিট, তাহলে প্রোডাক্টিভ আউটপুট অথবা অনেক সময় বলে ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথড। এক এক কোশ্চেনে এক এক ভাবে কেউ লেখে আর আসে, ঘাবড়ানোর কিছু নেই, সবই এক জিনিস। তাহলে আমরা এখান থেকে ডেপ্রিসিয়েশন মেথড গুলো শিখে নিলাম। তাহলে আমরা মূলত যখন অঙ্ক করব তখন কিন্তু করব ধরেন 1 2 3 4 5 6 রকমের, তাই না? 6 রকমের। এটা কি মেথডটাই আলাদা না স্যার একটার ভিতরে এগুলো 6টা আসবে? না, এই যে উপর থেকে আপনি চিন্তা করেন যে আমি প্রথম ভাগ করলাম টাইম ফ্যাক্টর মেথড, তারপর ভাগ করলাম ইউজ ফ্যাক্টর মেথড। যেগুলা ইউজের উপরে নির্ভর করে সেগুলোকে বলছি ইউজ ফ্যাক্টর মেথড, যেগুলো টাইমের উপরে নির্ভর করে সেগুলোকে বলছি টাইম ফ্যাক্টর মেথড। এখন আপনাকে যদি কোশ্চেনে আসে ক্যালকুলেট দি ডেপ্রিসিয়েশন অন টাইম ফ্যাক্টর মেথড, তাহলে আপনি কোথায় যাবেন? সেজন্য জাস্ট শেখা বা জানা। আপনাকে যদি বলে ক্যালকুলেট দি ডেপ্রিসিয়েশন অন ইউজ ফ্যাক্টর মেথড, তাহলে আমাকে জানতে হবে যে ইউজ ফ্যাক্টর মেথডটা কি এবং তার আন্ডারে কি কি আছে।
এখন আমাকে যদি কোশ্চেন এই টাইম ফ্যাক্টর থেকে দিয়ে দেয়, তাহলে আমাকে বুঝতে হবে যে আমাকে 1, 2, 3, 4টে মেথডে বের করতে হবে। তার মানে একটা হলো স্ট্রেট লাইন আর 3টে হলো ডিক্রিজিং চার্জ মেথড। আবার যদি কোশ্চেনে শুধু এইটা আসে যে ডিক্রিজিং চার্জ মেথডে করো, সেক্ষেত্রে কিন্তু স্ট্রেট লাইনটা আমরা করব না। ক্লিয়ার? সেক্ষেত্রে আমরা আর স্ট্রেট লাইন করবো না, আমরা ডিক্রিজিং যদি আসে শুধু ডিক্রিজিং এই 3টে করবো। কাজে কোশ্চেন বুঝে আমরা মেথডে চলে যাব। কিন্তু এখানে যদি কোশ্চেন নাই, যদি টোটাল আমি সব ডেফিনিশন ক্যালকুলেশন করি, তাহলে আমি সূত্র পাবো 1টা 2টো 3টা 4টা 5টা 6টা মেথডের সূত্র পাবো। এগুলোর তো এইসব মেথডে তার সূত্র নাই, তাই না? ওকে, তাহলে ফার্স্টই হলো স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথডে বলেছি যে ডেপ্রিসিয়েশন কস্ট পার ইয়ার ইজ ইকুয়াল টু কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। স্যালভেজ ভ্যালুটা কি? স্যালভেজ ভ্যালু হলো at the end of the লাইফ অফ অ্যান অ্যাসেট। একটা অ্যাসেটের বছর যখন শেষ হয়ে যাবে, যখন তার লাইফ শেষ হয়ে যাবে, তখন যে মূল্যে বিক্রি করা যায় সেটাকে আমরা নর্মালি স্যালভেজ বলি। যেমন ধরুন পেপার, আপনি যখন একটা পেপার পড়বেন তখন ওই পেপারটার দাম 10 টাকা, কিন্তু আপনি যখন বিক্রি করতে যাবেন তখন দেখা যাবে ওই একটা পেপারের দাম হয়তো আপনার পড়ে যাবে হয়তো 10 পয়সা। ওইটাকে আমরা বলি স্যালভেজ ভ্যালু। অর্থাৎ একটা অ্যাসেটের জীবদ্দশার পরে, জীবদ্দশা শেষ হওয়ার পরে যে মূল্যে আমরা বিক্রি করতে পারি সেটাকে আমরা বলি স্যালভেজ ভ্যালু। অনেক সময় রেসিডুয়াল ভ্যালু বলে। সো দ্যাট স্যালভেজ ভ্যালু এন্ড রেসিডুয়াল ভ্যালু আর দি সেম থিং। এক একজনে এক এক নামে সেটাকে প্রকাশ করে। নাও আমরা যদি একটা উদাহরণ করি, উদাহরণ হিসেবে বুঝতে যাই যে কস্ট যদি আমি 10,000 ধরি, এখানে আবার সংক্ষেপে আমি বলেছি যে এই সূত্রের মাধ্যমে যে ডেপ্রিসিয়েশনটা বের হবে সেটা হবে প্রতি বছরের জন্য, 1 বছরে টোটাল ডেপ্রিসিয়েশন কত সেটা বের হবে। তাহলে এখানে যদি আমি সাংকেতিক এসে লিখি, তাহলে D is equal to C minus S divided by N. N means হলো ইউজফুল লাইফ, C মানে কস্ট, S মানে স্যালভেজ ভ্যালু, D মানে রেট অফ টোটাল ডেপ্রিসিয়েশন ফর দি ইয়ার। তাহলে আমরা যদি C মানে কস্ট যদি আমি 10,000 ধরি, আর ওই প্ল্যানটার যদি স্যালভেজ ভ্যালু 500 টাকা ধরি, এবং তার লাইফ যদি আমি 10 বছর ধরি, তাহলে এইটা মাইনাস করে ভাগ করলে 950 টাকা হয়। এটা হলো প্রতি বছরে ডেপ্রিসিয়েশন। অন্যভাবে আমরা বের করতে পারি। অনেক সময় অনেক কোশ্চেনে বা অনেক অঙ্কের ভিতরে হয়তো খুব সংক্ষেপে আপনাকে বের করতে হতে পারে। যদি সেই রকমের হয় তাহলে 100% ডিভাইডেড বাই লাইফ অফ দি অ্যাসেট। অর্থাৎ একটা অ্যাসেট যত বছর তার লাইফ, সেই লাইফ দিয়ে যদি আমরা 100কে ভাগ করি যেটা হবে সেটাকে আমরা বলি ডেপ্রিসিয়েশন। যেমন আমরা এখানে লাইফ ধরেছিলাম 10 বছর, তাহলে 10 বছর যদি হয় তাহলে 100কে যদি আমরা 10 দিয়ে ভাগ দেই তাহলে প্রতি বছর 10% ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করলে হয়ে যায়। তাহলে 10কে 100, 10 বছর সে নীল হয়ে যাবে। এভাবে আমরা বের করতে পারি। তাহলে এভাবে যদি আমি বের করি তাহলে বের হবে পার্সেন্টেজ, যেটা আমি হিসাব করব কস্টের উপরে। আর যদি আমি এইভাবে বের করি তাহলে পার ইয়ার কত ডেপ্রিসিয়েশন সেটা বের হবে। এখানে কোনো স্যালভেজ ভ্যালু কনসিডার করা হচ্ছে না, শুধুমাত্র আমি কনসিডার করতেছি ইউজফুল লাইফ, সেটা দিয়ে আমি 100কে ভাগ করতে 10%। তার মানে 10% যখন আবার হিসাব করব তখন কিন্তু আমি এই কস্ট থেকে আমি স্যালভেজ ভ্যালুটা বাদ দিয়ে নেব। মানে এখানে কস্ট ভ্যালু বাদ করি তাহলে এখানে হবে 9,500। 9,500 10% মানে 950। সো দ্যাট আমরা যখন পার্সেন্টেজ দিয়ে আমরা এটা বের করব তখন কিন্তু আমরা স্যালভেজ ভ্যালুটা কনসিডার করব। আর যখন
পার্সেন্টেজ আমি করব, তখন আমি সার্ভিস ভ্যালু কনসিডার আসি, তখন শুধুমাত্র 100 ডিভাইডেড বাই আপনার লাইফ, সেটাকে হিসাব করব। ওকে, তাহলে কোশ্চেনে যেভাবে আমার করতে সহজ হবে ঠিক সেইভাবে আমি করব। নাও দি ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। ডিক্লাইনিং কথার অর্থটা কি? ইকোনমিক্সে পড়েছেন না আপনারা? কমের দিকে, ঘাটতি। ইকোনমিক্সের একটা যে কোনো একটা বলেন যেটা ডিক্লাইন হয়, বলতে পারেন? চাহিদা যোগান বিধি। হ্যাঁ, ডিমান্ড, মানুষের ডিমান্ড কিন্তু ডিক্লাইন হয়, আস্তে আস্তে কমে যায়, তাই না? তো কাজে ডিক্লাইন মানে হ্রাস, কমবে। তাহলে সেই মেথড কিন্তু ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। তার মানে বুঝতেই হবে যে আপনি সবসময় ডেপ্রিসিয়েশনটা হবে ডিক্লাইন, কমতে থাকবে। এর সূত্রটা এটাকে আমরা যদি সংজ্ঞায়িত করি, এখানে বলেছে সাম অ্যাসেটস গিভেন এ গ্রেটার সার্ভিস and therefore depreciate more in their early years than they do in later years। অর্থাৎ কোন অ্যাসেট আছে যে অ্যাসেটগুলো প্রথম দিকে খুব ভালো সার্ভিস দেয়, যত বয়স হয়ে যায় সেগুলো ওই রকমের আগের মতন আর সার্ভিস দিতে পারে না। সেই জন্য সাধারণত এই ডেপ্রিসিয়েশন পরবর্তী বছরগুলোতে কম হয়, যেহেতু ডিক্লাইন। সেই জন্য ওই ধরনের অ্যাসেটের ক্ষেত্রে আমরা ডিক্লাইনিং ব্যালেন্স মেথড ফলো করি। ফর দিস রিজন ইট ইজ কনসিডার্ড সেন্সিবল টু চার্জ এ হায়ার অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন ইন দি আর্লিয়ার ইয়ার্স। অর্থাৎ এই কারণেই সাধারণত প্রথম দিকের বছরগুলোতে আমরা বেশি ডেপ্রিসিয়েশন চার্জ করি, যত বছর বেশি হবে অত ডেপ্রিসিয়েশন চার্জ কম হবে। দিস মেথড অফ ডেপ্রিসিয়েশন ইজ নোন অ্যাজ দি ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। The rate of depreciation will be as follows. এটা রেটটা বের যদি করতে হয় আমাকে, তাহলে 1 minus n root over s divided by 3. Here r is equal to rate of depreciation. n মানে হলো লাইফ অফ দি অ্যাসেট, আর s মানে হলো ভ্যালু। এনটা ধরি কেন লাইফ বলি, n ধরি কেন? লাইফ বলি n ধরি কেন? এটা তো ভালো কোশ্চেন করছেন, কিন্তু এর তো উত্তর আমি জানি না, কিন্তু সবসময় তো আমরা এনই ধরে আসছি। স্যার এটা বোধহয় নাম্বার অফ ইয়ার্স। ভাই এটা ছোট থেকে এন ধরা হয় ভাই। হ্যাঁ জি, এনটা অনেক আগে থেকে ধরা হয়, আপনি স্কুল লাইফে এনই ধরছেন। তা ধরি কেন ধরি সেটা কথা। যেমন এখানে কষ্ট ধরি কেন, ইউজফুল লাইফে হয় আপনি এল ধরবেন। এটা হচ্ছে নাম্বার থেকে এটা সংখ্যা, নাম্বার এটা হইতে পারে, কারণ লাইফ সংজ্ঞা 1 2 3 এরকম সংখ্যা, সেই হিসেবে নাম্বার মানে সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই সি। সি মানে এখানে কস্ট প্রাইস। এখন এস যদি আপনার 0 হয়, আমি যদি এসটাকে 0 ধরি, তাহলে এটা রেজাল্ট কি হতে পারে? রেজাল্ট আসবে আরেকবার স্যার। আমি বলেছি r is equal to 1 minus n, রেজাল্ট 0 হবে। n মানে হলো এই রুট ওভারের 1 হবে স্যার। তারপর বলছি s ডিভাইডেড বাই c। আমি বলেছি যে s যদি 0 হয় তাহলে r বের হবে কত? 1 বের হবে। সবাই একমত? স্যার এটা তো বেরি হবে না কিছু, এটা ইনফিনিটিতে চলে যাবে। ইনফিনিটি যাবে, ইনফিনিটি। রাইট। s যদি 0 হয় তাহলে এখানে কোনো ভ্যালু বের হবে না। আপনি রুট বাদ দেন, আপনি 0 কে 100 দিয়ে ভাগ করে দেখেন তো কত হয়? 0 আসবে স্যার।
জিরোকে 50 দিয়ে ভাগ করে দেখেন তো কত হয়? 0 হবে। 0 জিরোকে 5000 দিয়ে ভাগ করে দেখেন তো কত হয়? 0 হবে। তো কাজে রুট পরে আসি। আমার প্রথম হলো যে h ডিভাইডেড বাই c, এই রেজাল্টটাকে তো আমি এই রুটের এই পাওয়ার দিয়েই করব। তার মানে h যদি 0 আসে তাহলে এখানে কিন্তু আমরা কোনো পার্সেন্টেজ বের করতে পারবো না। সেই জন্যই যদি কোনো কোশ্চেনে, খেয়াল রাখবেন, যদি কোনো কোশ্চেনে এজ দেওয়া না থাকে তার মানে আপনাকে সে টেস্ট করতে চাচ্ছে যে আপনার ধারণা আছে কিনা, কনসেপ্ট আছে কিনা। তার মানে এজ তো দেওয়া নাই কোশ্চেনে, তাহলে আপনি এজ পাবেন কোথায়? এবং এস এর যদি ভ্যালু না থাকে তাহলে তো অঙ্কটাই আপনি করতে পারবেন না। এই মেথডে করা যাবে না, এটা হলো একটা চিন্তা। হ্যাঁ, অঙ্কটা তো আসে এই মেথডেই, কিন্তু এজ দেয়নি। আপনাকে বলছে ক্যালকুলেট দি ডেপ্রিসিয়েশন অন ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, আপনার এন দিয়ে দিয়েছে, সি দিয়েছে, এন দিয়েছে, কিন্তু আপনি এজ দেয়নি। তাহলে আপনি কিভাবে বের করবেন? যদি এই মেথডে আসে তাহলে অনেক সময় এজ দেয় না কোশ্চেনে। যদি এজ না দেয় তাহলে সেটা আপনাকে অ্যাসিউম করতে হবে। আই অ্যাসিউম দ্যাট দি এস ইজ ইকুয়াল টু 1, 1 মনে করে নিতে হবে, কারণ 1 এর নিচে হলো 0, 0 মনে করলে আপনার রেটটা বের হবে না। কাজে 1 এর নিচে তো আর কোনো সংখ্যা নাই, এই জন্য আপনাকে অ্যাসিউম করে নিতে হবে যে অ্যাসেটের সেলভেজ ভ্যালুটা ধরে নিলাম যে 1 টাকা, এই ধরে আপনাকে রেটটা বের করতে হবে। যদি কোশ্চেনে এস এর ভ্যালু দেওয়া না থাকে, আর যদি দেওয়া থাকে তা তো ইজি হয়ে গেল। অনেক সময় 1 বছর না 2 বছর দেখছিলাম দেয়নি, কিন্তু কেউই করতে পারেনি। সেজন্য আমি এখানে লিখে দিচ্ছি নোট, ইন অ্যাবসেন্স অফ অ্যান এক্সপেক্টেড রেসিডুয়াল ভ্যালু। এখানে আবার রেসিডুয়াল ভ্যালু বলছি, সেলভেজ ভ্যালু বলি নাই। রেসিডুয়াল ভ্যালু ইন নমিনাল ভ্যালু অফ টাকা 1 can be assumed for this purpose and depreciation will on cost price. যদি 1 টাকা ধরেন তাহলে একটা রেট বের হবে, কিন্তু 0 ধরলে কোনো রেটই আসবে না। সেজন্যই আমরা যদি কখনোই এরকম পরিস্থিতিতে পড়ি, ইন দ্যাট কেস আমরা সবসময় s is equal to 1 ধরে নেব। সবাই ক্লিয়ার? Yes, yes. ওকে, তাহলে আমরা যে উদাহরণটা আমরা একটু আগে করে আসছিলাম, সেখানে আমরা এন ধরেছিলাম 10 বছর, আর এস ধরেছিলাম 500, আর সি ধরেছিলাম 10,000, তাই না? 10,000, সি ধরেছিলাম 10,000, এস ধরেছিলাম 500, আর এন ধরেছিলাম 10। ওই ভ্যালু যদি থাকে তাহলে আর ইজ ইকুয়াল টু, এই ক্যালকুলেশন করলে বের হবে 26%, তাই না? যদি কারো সামনে ক্যালকুলেটর থাকে করে দেখতে পারেন, 26% হয়, অথবা 25 পয়েন্ট সামথিং আমি রান করে 26 নিয়েছি ক্যালকুলেশনের স্বার্থে। সো এই পার্সেন্টেজটা আপনার বের হইলো। পার্সেন্টেজটা কিসের পার্সেন্টেজ? রেট অফ ডেপ্রিসিয়েশনের পার্সেন্টেজ পেলেন। এখন আপনাকে ক্যালকুলেশন করতে হবে ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে। সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা প্রথম একটা কলামে বছর লিখবো, তারপরে কস্ট লিখবো, তারপরে ডেপ্রিসিয়েশন লিখবো, বুক ভ্যালু লিখবো। তাহলে ফার্স্ট ইয়ার যদি আমি চিন্তা করি, তার কস্ট ছিল 10,000। এখানে কিন্তু আমি কোনো সেলভেজ ভ্যালু কনসিডার করতেছি না। সেলভেজ ভ্যালু অনলি টু ক্যালকুলেট দি রেট অফ দি ডেপ্রিসিয়েশন। সবসময় খেয়াল করুন, হলেতে অনেকেই ম্যাক্সিমাম ছাত্রছাত্রী ভুল করে ফেলে। সো দ্যাট এখানে শুধুমাত্র কস্ট, নট কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু। তাহলে এই কস্ট আমি রেট পেয়ে গেছি 26%, তাহলে 26% দেখেন কত আসে? 2600 আসে না? 10,000 যেহেতু, তাহলে 2600 আসে। 2600 যদি আসে তাহলে বুক ভ্যালু কত? কস্ট মাইনাস ডেপ্রিসিয়েশন ইজ ইকুয়াল টু হলো বুক ভ্যালু, তাহলে 7,400। কস্ট মাইনাস ডেপ্রিসিয়েশন ইজ ইকুয়াল টু হলো বুক ভ্যালু। তাহলে সেকেন্ড ইয়ারে যখন আমি যাব, আমাকে যেহেতু বলেছে ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, সো দ্যাট ডিক্লাইন করতে হবে। ডিক্লাইন করতে গেলে আমি
সেকেন্ড ইয়ারে যখন যাব তখন এই যে ফার্স্ট ইয়ারের যে বুক ভ্যালু ছিল সেইটা আমি বেস ধরবো, বেস ধরে ডেপ্রিসিয়েশন রেট হলো 26% আসে 19,900। তাহলে এখানে বুক ভ্যালু থাকে 5,500। থার্ড ইয়ারে যখন যাব তখন সেকেন্ড ইয়ারে বুক ভ্যালু হলো আমার বেস কস্ট, তার উপরে 26% যদি হিসাব করি আমার 1,400 আসে। তাহলে আমার বুক ভ্যালু থাকে 4,100। এখন যদি আমরা খেয়াল করি দেখেন ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে দেখেন ডেপ্রিসিয়েশন প্রতি বছরই কমতেছে। ফার্স্ট ইয়ারে ছিল 2,600, তারপরে 1,900, তারপরে হলো 1,400, হয়তো ফোর্থ ইয়ারে গিয়ে 1,000 হবে, এরকম কমতে থাকবে। দিস ইজ কল্ড ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। বুঝেছেন সবাই? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? স্যার এখানে কোশ্চেনে কি ওই যে 26% যেটা দিবেন ওইটা কি দেয়া থাকবে কোশ্চেনে স্যার? না 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 না, বের করে নিতে হবে স্যার। কোশ্চেনে দেওয়া থাকবে এইগুলা, c = 10, s = হয়তো দেওয়াই থাকবে না, লাইফ হয়তো 10 বছর দেওয়া থাকবে, এজ এই 500 যদি দেওয়া না থাকে তাহলে 10,000 - 1 না। এখানে তো 100% এর ব্যাপারটা একটু বলবেন এর আগে, 100% যেটা করছেন স্যার। জি, যে 100% ইয়ার্স অফ লাইফ 100% দিয়ে কখন ভাগ করব? আমি কিন্তু প্রত্যেকটা মেথডে পরে আপনাদেরকে কোশ্চেন জিজ্ঞাসা করি কেউ বুঝেছেন কিনা, কোশ্চেন আছে কিনা। যখন আবার আরেকটা মেথডে যায় আবার আমাকে পিছনে নিয়ে আসেন। আপনাদের সবার কাছে আমি কোশ্চেন করেই কিন্তু আস্তে আস্তে আগাই। তখন কোশ্চেন করেন না, তখন বুঝে ফেলেন। যেই আমি নেক্সট আরেকটা মেথডে যাই তখনই বলেন পিছনেরটা বুঝিনি। এটা তো আগানো মুশকিল, এটা মানে সামনে গেলে পিছনে নিয়ে যান। এটা বলেছি যে একটা মানে অ্যাসেটের লাইফকে আমরা যদি 100 ধরি, টোটাল একটা অ্যাসেট মানে 100, তাহলে তার যদি লাইফ থাকে 10 বছর, তাহলে 10 দিয়ে যদি 100-কে ভাগ করি তাহলে প্রতি বছর 10% ডেপ্রিসিয়েশন হবে। একটা অ্যাসেটের লাইফ যদি 20 হয় তাহলে প্রতি বছর 5% হবে। একটা অ্যাসেটের লাইফ যদি 5 বছর হয় প্রতি বছর 20% হবে। অর্থাৎ 100-কে দিয়ে ভাগ করব। 5 বছর হলে 20, 5 কুড়ি 100, 10 বছর হলে 10 10-কে 100, যদি 20 বছর হয় তাহলে 5 কুড়ি 100, 5% সেরকম। ওকে স্যার, বুঝছি স্যার। তখন নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছিল তো। ওকে, আর কারো কোন কোশ্চেন আছে? না স্যার। ওকে স্যার এদি বুক ভ্যালু বলতে কি বুঝাইছেন? হ্যাঁ, বুক ভ্যালু বলতে কি বুঝায়? আপনি এই লাইনটা দেখে, আমি আপনাকে কিছু বললাম না, এই লাইনটা দেখে আপনি উত্তর দেন তো বুক ভ্যালু বলতে কি বুঝায়? স্যার কস্ট মাইনাস ডেপ্রিসিয়েশন বুক ভ্যালু। তাহলে আবার কেন কোশ্চেন করলেন? বুক ভ্যালু বলতে বুঝায় যে কোনো অ্যাসেটের কস্ট থেকে যদি আমি ডেপ্রিসিয়েশন বাদ দেই, যে ভ্যালুটা থাকবে বইতে যেটা দেখানো হয় সেটাকে বলা হয় বুক ভ্যালু। তার মানে বুক ভ্যালু বুঝতে যেটা থাকবে সেটা বুঝতে ইট ইজ নট দি কস্ট, এখান থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস আছে। এবার কি ক্লিয়ার হয়েছেন? জি স্যার। ওকে, তাহলে আমরা এই যে বলছে যে এখানে ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, সবাই কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ক্লিয়ার হলে আমার কোনো আপত্তি নাই, আর ক্লিয়ার না হলে তো অবশ্যই আপত্তি আছে। স্যার সেকেন্ড ইয়ারে যে 1,900 টাকা দেখাইছে ওটা কি মানে 7,400 টাকার উপর 26% না ধরা হয়েছে? জি, এই যে 7,400 আগের বছরে বুক বেরোচ্ছিল সেটা সেকেন্ড ইয়ারে মানে 1,924 টাকা আসে কিনা নাকি? 1,924 আসতে পারে। আমি তো সবগুলোকে আগেই বলেছি রাউন্ড করছি, এখানে হয়তো 26 আসবে না, এখানে হয়তো 25.80 বা 90 এরকম একটা কিছু আসছিল। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে বুঝানোর স্বার্থে রাউন্ড করে নিচ্ছি। আচ্ছা ওই 10 টাকা 20 টাকা কিছু আসে যায় না, আপনার মেথড ঠিক থাকলেই হলো। ওকে, তাহলে আমরা ডিক্লাইনিং এর নামের সার্থকতা কি খুঁজে পেয়েছি? ডিক্লাইনিং বলেছে, নামের সার্থকতা কি খুঁজে পেয়েছি? হ্যাঁ, এখানে কোন জায়গায় তার রিফ্লেক্টটা?
রিডিউসিং ডেপ্রিসিয়েশন রিডিউসিং যেটা হ্যাঁ, এটা কারণ কি? এই অ্যাসেট কি, তার যত বয়স বেশি হবে তার সার্ভিসটা কম, সেই জন্য আমরা প্রথম বছরই তার বেশি চার্জ করে ফেলছি। কারণ প্রথম বছর যে সার্ভিসটা সে দিতে পারবে, পরবর্তী বছরে ওই সার্ভিসটা সে দিতে পারবে না, তারপরের বছর আরো কমে যাবে। সেই জন্য আমরা ডিক্লাইনিং ব্যালেন্স মেথড ফলো করি। সুতরাং যদি আপনি একটু কোশ্চেন কোন জাতীয় ইকুইপমেন্ট গুলো ফলো দি ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, সেক্ষেত্রে অবশ্যই আপনি বলবেন যে এই মেথড তখনই ফলো করা হয় যখন যে অ্যাসিডের আপনার প্রথম দিকের যার সার্ভিস বেশি, সেই সমস্ত অ্যাসিডের ক্ষেত্রে আমরা ডিক্লাইনিং ব্যালেন্স মেথড ফলো করি। ওকে, ছোট একটা কথা ছিল স্যার, কোন ক্ষেত্রে যদি এন না দেওয়া থাকে, আমরা সালভেজ ভ্যালুটা যেরকম 1 টাকা ধরে নিচ্ছি, এরকম ভাবে কি এন কেও অ্যাজিউম করে না, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। তাহলে আপনি এন এর এটা যিনি ইনভিজিলেটর থাকবে তাকে বলতে হবে যে স্যার এন এর এইটা লাইফটার পিরিয়ডটা এখানে দেওয়া হয়নি, কোশ্চেনে ভুল করেছে, মানে এন ছাড়া হবেই না। এন ছাড়া হবে না, অবশ্যই এনটাকে তো নিয়ে নিতে হবে, এন কোশ্চেনে হয়তো ভুল থাকতে পারে। ওকে, তাহলে আমরা দেখেন স্ট্রেট লাইন বুঝেছি, এই যে ডিক্লাইনিং ব্যালেন্সটা বুঝেছি। না হলো ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, এর অর্থ কি? ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড কি বোঝায় এটা দিয়ে? ডাবল মানে ডিক্লাইন যদি একটা হয় তার ডাবল আর ডাবল মানে 2 টাকা হবে, তাই না? দ্বিগুণ হবে। বলুন ভালো করে। ডাবল তো ডিক্লাইনের 2 গুণ। স্ট্রেট লাইনে আমাদের যে পার্সেন্টেজ বের হবে সেটা ডাবল করে তারপর বাদ দিতে হবে। হ্যালো, এখানে বলা আছে যেমন ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, আমরা অনেক সময় ভুল করে ফেলি যে ডিক্লাইন ব্যালেন্সের ডাবল হবে, কিন্তু সবসময় সেটা এখনই মনে রাখবেন যে না, কথাটা ভুল। ডিক্লাইনিং ব্যালেন্সের ডাবল না, ডাবল হবে স্ট্রেট লাইন মেথডের ডাবল। কিন্তু এটা নামে এমন ভাবে দিয়েছে জানি বোঝা যায় অ্যাকচুয়ালি যে এই ডিক্লাইনিং এ যা বের হবে ডেপ্রিসিয়েশন তার ডাবল হবে, কিন্তু আসলে তা না, হবে স্ট্রেট লাইন মেথডে যা হবে তার ডাবল হবে। সেজন্য আমি কোশ্চেনটা করেছি, এবং এখন থেকে মনে রাখবেন যে এই নামের মধ্যে ভুল আছে, কাজে ভুলটা কি, যে এই ডিক্লাইনিং এর ডাবল হবে না, হবে স্ট্রেট লাইনের ডাবল। তাহলে আমরা এটা কিভাবে বের করব? এখানে বলেছি in double declining balance method the rate of depreciation will be the double rate of straight line method. Straight line method এর double rate হবে, that is 2 into straight line depreciation rate. Straight line depreciation rate যা হবে তার 2। তাহলে কি হবে? Here follows the declining book value on salvage value consider. এখানে কি করা হয়েছে? salvage value নো salvage value consider, এখানে salvage value consider করা হয় না। কেমনে হয় না দেখেন, r is equal to 2 into straight line method rate। তাহলে আমরা আগের যে উদাহরণ দিয়েছিলাম সেখানে n is equal to 10 বছর ধরেছিলাম, তাহলে 100 কে আমরা যদি 10 দিয়ে ভাগ করি 10% হয়েছিল, তাহলে 10% এর ডাবল মানে 20% হবে। আমরা একটা উদাহরণ দিয়েছি, ওই সেই আমাদের যে এইগুলা ধরেছি আমরা অ্যাজাম্পশন গুলো, সেটার উপরে উদাহরণ দিয়েছি। ইফ দি স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন ইজ 10%, এখানে এই যেমন 10%ই হয় 10%, ইন দ্যাট কেস ইন ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড the rate of depreciation will be 2 into 10% মানে 20%. If the cost price of the asset is টাকা 10,000, depreciation হবে কি ফার্স্ট ইয়ারে হবে 10% into 10,000 into 20% is equal to 2,000। সেকেন্ড ইয়ারে হবে এই বুক ভ্যালু আছে 8,000, তার মানে 10,000 থেকে 2,000 বাদ দিলে বুক ভ্যালু হয় 8,000, সে 8,000 হবে সেকেন্ড ইয়ারে, যেহেতু ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। কাজে
8-এর উপরে আবার 20%, 1600। তাহলে 1600 যদি হয় তাহলে এখানে বুক ভ্যালু আসে 6400। থার্ড ইয়ারে গিয়া এই 6400 উপরে আবার 20% হবে 1280। ফোর্থ ইয়ারে গিয়া এই 5120 উপরে আবার 20%। এইভাবে প্রতি বছর আপনার ডেপ্রিসিয়েশন হিসাব করতে হবে। মজার ব্যাপার হলো যে এখানে যদি আমরা খেয়াল করি তাহলে প্রতি বছরই দেখেন আপনার ডেপ্রিসিয়েশনের পরিমাণটা কমে যাচ্ছে। প্রথম বছর 2000, তারপরে বছর 1600, তারপরে বছর 1280। আরেকটা মজার ব্যাপার হলো এখানে কোথাও স্যালভেজ ভ্যালুটা কনসিডার করা হচ্ছে না। এবং আমরা এই যে ইসেও ডিক্লাইনিং ব্যালেন্স মেথডও কিন্তু এখানেও স্যালভেজ ভ্যালু কনসিডার করি নাই, শুধুমাত্র রেটটা বের করার সময় করেছি। কাজে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ক্লিয়ার সবাই? ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। একটু স্যার যদি বলি যে ডাবল ডিক্লাইন আসলে কোন ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা ইউজ হয় স্যার? এটা ডাবল মানে কোন ধরনের অ্যাসিডের ক্ষেত্রে স্যার? ওই যে আগেই এটা তো একটাই আপনার মানে যেই অ্যাসেটে আরো বেশি তার সার্ভিস প্রথম দিক থেকে, এখানে হলো নর্মাল সার্ভিস। এখানে ধরেছিলাম যে অ্যাসেটটা প্রথম বছর থেকে বেশি সার্ভিস দেয় সেই, আর ডাবলে গিয়া সে ফার্স্ট ইয়ারের চেয়ে অনেক কম দেয় সেকেন্ড ইয়ারে, সেকেন্ড ইয়ারের চেয়ে অনেক কম দেয় থার্ড ইয়ারে সার্ভিস। ওই ধরনের অ্যাসেটগুলো যেগুলা খুব র্যাপিডলি কমে যাচ্ছে তার সার্ভিস, সেই ধরনের অ্যাসেটগুলোকে। কাজে এগুলো একটা মেথড, জাস্ট আপনি অঙ্ক করার জন্য একটা মেথড। ভেহিকল বা আইটি ইকুইপমেন্ট এগুলো তো স্যার বেশি করা হয়। হতে পারে। তবে ভেহিকেল টেহিকেলের ক্ষেত্রে আমার জানা মতে যতগুলো অর্গানাইজেশন আমি চাকরি করেছি সব জায়গায় ওই যে আপনার স্টেট লাইন মেথডই ফলো করা হয়। স্টেট লাইন মেথড ম্যাক্সিমাম জায়গায় এখনো এসব শুধু অঙ্কের জন্য শেখানো আর কি, শেখার জন্য শেখা। ওকে, দেন আমরা বলেছি সাম অফ দ্য ইয়ার্স ডিজিট মেথড। এখানে সাম বানানটা ভুল হয়েছে। সাম মানে যোগফল অফ দ্য ইয়ার্স, বছরগুলোর যোগফল, ডিজিট মেথড। এটা আবার কি জিনিস? এখানে বলেছে ইন সাম অফ দ্য ইয়ার্স, মানে বছরগুলো যদি যোগ করি, ডিজিট মেথড ওয়েটেড ফ্যাক্টর ডিটারমাইন্ড বাই সামেশন অফ দি নাম্বারস অফ দি অ্যাসেট লাইফ ইয়ার্স। অর্থাৎ অ্যাসেটের যত বছর লাইফ ইয়ার্স হবে অত বছরে যদি আমি সামেশন করি, সামেশন অর্থ কি? যোগ করা আর কি। যোগ করা, যদি যোগ করি ওই বছরগুলোকে যদি যোগ করি, then the serial number of the last year divided by total summation of the years, সেটাকে আমরা বলবো weighted factor, and multiply on the cost of the asset less salvage value for the first year depreciation calculation. আমরা এই অঙ্কেতে সাম অফ দ্য ইয়ার্স ডিজিট মেথডে আমরা স্যালভেজ ভ্যালুকে কনসিডার করব, বলেই দিয়েছে এখানে লেস স্যালভেজ ভ্যালু, স্যালভেজ ভ্যালু কনসিডার করতে হবে। দেখেন কিভাবে কি বলছিলাম, ওখানে বলছি যে বাই সামেশন অফ দি নাম্বার অফ দি অ্যাসেট লাইফ। একটা অ্যাসেট যদি 10 বছর তার হয় আপনার লাইফ হয়, তাহলে আমরা এই ওয়েট ফ্যাক্টরটা করব ফার্স্ট ইয়ারে হবে 10 দিয়ে ওয়েট করব, যেহেতু তার লাইফটা হলো লাস্ট হলো 10, সেজন্য আমরা ফার্স্ট ইয়ারে ওয়েট নেব 10, সেকেন্ড ইয়ার নেব 9, থার্ড ইয়ার নেব 8, এরকম করতে করতে ডিক্লাইন হতে থাকবে। ঠিক 10th ইয়ারে গিয়া তার ওয়েট ফ্যাক্টর হবে 1। এখন বলছে এই যে ওয়েট ফ্যাক্টর সেগুলোকে সামেশন করা মানে যোগ করা, তাহলে এই 10, 9, 8 এগুলো সবগুলোকে যদি আমি যোগ করি তাহলে আমার যোগফল হবে 55।
এখন বলেছে যে ফার্স্ট ইয়ারে ডেপ্রিসিয়েশন হবে এই এই যে ফ্র্যাকশন, সেই ফ্র্যাকশনের যে মানে যে ওয়েট, টোটাল ফ্র্যাকশনের সেই ওয়েট দিয়ে আপনার ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে হবে। তাহলে ফ্র্যাকশন দেখেন এখানে টোটাল আপনার ওয়েট ফ্যাক্টর ছিল 55 এবং ফ্র্যাকশন হবে এই যে ফার্স্ট ইয়ারে যে 10 অর্থাৎ 55/10, এটা হবে প্রথম বছরের ডেপ্রিসিয়েশন। সেকেন্ড ইয়ারে হবে 55/9 থার্ড ইয়ারে হবে 55/8। এরকম করতে করতে কিন্তু এখানে টোটাল আবার 55 হয়ে যাবে। সেজন্যই এই মেথডটা একটু মনে রাখতে হবে, সেইটা যে টোটাল যত বছর হবে সেই বছরগুলোকে আমি সামেশন করে নিয়ে তারপরে আমি ফ্র্যাকশনটা বের করতে হবে। এখন আসেন এখানে বলেছে যে ক্যালকুলেশনটা কিভাবে করবেন, সেটা বলেছে যে আপনার স্যালভেজ ভ্যালুকে কনসিডার করে করতে হবে। তাহলে এখন দেখুন, ইফ দি অ্যাসেট লাইফ ইজ 10 ইয়ার্স, আমরা আগেই ধরেছিলাম যে 10 বছর, দেন সামেশন অফ 10 ইয়ার্স ইজ 55, আমরা একটু আগে করেছি, দ্যাট ইজ ওয়েটেড ফ্যাক্টর। ইফ দি কস্ট প্রাইস ইজ 10,000, আমরা আগেই ধরেছিলাম, অ্যান্ড স্যালভেজ হলো 500 টাকা ধরেছিলাম, দেন ইন সাম অফ দি ইয়ার্স ডিজিট মেথড depreciation for first year will be is a 10,000 minus salvage value into 55/10, তা মানে হলো 1727 টাকা। এখানে আপনার যেহেতু আমরা এই ফ্র্যাকশনটা ডিক্লাইনিং হচ্ছে, প্রথম বছর 10, সেকেন্ড ইয়ারে 9, তারপরে বছর 8, কাজে ডেপ্রিসিয়েশন অটোমেটিক্যালি কমে যাচ্ছে। এই জন্য এটা কিন্তু ডিক্লাইনিং ব্যালেন্স মেথডের আন্ডারই আছে। প্রতি বছর আমার ডেপ্রিসিয়েশন কমতেছে। কি কারণে কমতেছে? কারণ এখানে ওয়েট ফ্যাক্টর আমি কম দিছি বছর ওয়াইজ। প্রথম বছরে 10 হলে 10, যদি 20 বছর হইতো প্রথম বছর হইতো 20, সেক্ষেত্রে এই 55 জায়গায়ও ভাগফলটা বেড়ে যেত। কিন্তু লক্ষণীয় হলো এই যে প্রথম বছরে 1700, সেকেন্ড ইয়ারে 1500, তারপরে বছর 1300, কাজে ডিক্লাইন হচ্ছে। এই জন্য এটা হলো ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। এই সবসময় তো এগুলো ডিক্লাইনই হয়, আর অন্য ওগুলো কি হয়নি? কিন্তু ডিপ্রিসিয়েশন সবসময় তো কমতেই থাকে। এই মেথডে করলে কমবে, আর যদি আপনি যদি স্ট্রেট লাইনে করেন তাহলে তো কমবে না। এই যে একটু আগে প্রথমটাই তো স্ট্রেট লাইন করলাম, এই যে এটা এখন তো প্রতি বছরই 950, কমতেছে না তো? প্রতি বছরই তো 950 বের করলাম, এটা তো কমতেছে না। সো দ্যাট যেই মেথডে যেটা, এটা হলো স্ট্রেট লাইন মেথড, আর ওটা তো নামই ছিল যে ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। সেই জন্যই আমরা এখানে মেইন হেডটা কি ছিল? ডিক্রিজিং চার্জ মেথড। ডিক্রিজিং চার্জ হবে এখানে, মেথড তিনটাই ডিক্রিজ হবে, ডিক্রিজ ভাবে চার্জ হবে, প্রতি বছরই কমতে থাকবে। এবং মেথড দিয়েও বোঝা যায় ডিক্লাইনিং ব্যালেন্স, ডাবল ডিক্লাইনিং, পার্সেন্টেজ হোক না কেন ডিক্লাইন হবে। সাম অফ দি ইয়ার্স ডিজিট মেথড কেন ডিক্লাইন হবে? ডিক্লাইন হলো এই জন্য, এখানে আগেই বলে দিয়েছে ডিক্রিজিং চার্জ মেথড, ডিক্রিজ বা এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন মেথড। তাহলে আমরা ডাবল ডিক্লাইনিং এবং সাম অফ দি ইয়ার্স। এখন দেখুন, তাহলে আমার যেহেতু আমার স্যালভেজ ভ্যালুটা এখানে, শুধুমাত্র স্যালভেজ ভ্যালুটাকে আমার কনসিডার করতে হবে, আর কিছু না, এটুকুই মনে রাখতে হবে। সাম অফ দি ইয়ার্স ভ্যালুতে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু আসবে সবসময়, এবং এটা হবে টোটাল। এই 55 কিন্তু হবে টোটাল যত বছর, যদি 20 বছর হয়। আর এটা যোগ কিন্তু আপনারা এইভাবে করবেন না যে এই যে 10 যোগ 9 যোগ 8 এইভাবে না, কিন্তু যদি আসে যে একটা অ্যাসেটের লাইফ 100 বছর, তখন যোগ করবেন কিভাবে? 1 থেকে 100 বছর যোগ করবেন। হ্যাঁ, 10 এর সাথে 9, 10 এর সাথে 9, n * 10 + 1, ওই সমন্বয় ধরা সূত্র। জি বলুন আবার সূত্রটা। n * 10 + 1, এটা না?
2 স্যার n into n plus 1/2 হ্যাঁ রাইট, ওইভাবে টোটাল যোগটা করে নেবেন। কোশ্চেনে হয়তো আসতে পারে যে 2 বছরের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করেন, মাত্র 2 বছর দিচ্ছে কিন্তু লাইফ দিচ্ছে 100 বছর। কাজে কিভাবে যোগ করতে হয় 100টা ফিগারের অথবা 50টা ফিগারের, সেটা কিন্তু সূত্র দিয়ে বের করতে হবে। আপনি এখন যদি এই 10 থেকে লেখে 100 পর্যন্ত যান, লিখতে লিখতে ঘন্টা পড়ে যাবে। সো দ্যাট যোগটা কিভাবে, জি সূত্রটা আরেকবার স্যার, সূত্রটা একবার বলেন তো, কে জানে বলেন। into n plus 1/2 n plus n into n plus 1/2 n into হ্যাঁ n plus 1 n into 1 ব্র্যাকেট দিয়ে লিখে ফেলেন n ব্র্যাকেট ও n plus 1/2 n plus 1/2 সুন্দরভাবে আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। মনে করেন সংখ্যা 10, n মানে 10, তাহলে 10 into n minus 1 মানে 10 minus 1 সমান সমান কত? 90। 90 দিয়ে আপনি এখন 10 কে গুণ করেন, কত হয়? সেটা দিয়ে ভাগ করবেন ডিভাইডেড বাই 2, তাই না নাকি? ঠিক বলেছি? মাইনাস না তো, প্লাস ছিল না? প্লাস, সরি প্লাস, হ্যাঁ n প্লাস 1 মানে হলো এখানে যদি 10 হয় তো 10 প্লাস 1 11, তাহলে 11 ইনটু 10 110 ডিভাইডেড বাই 2 তার মানে 55। বুঝতে পেরেছেন এবার? ওকে, তাহলে যদি এমন আসে যে এই অ্যাসেটের লাইফ হলো 100 বছর, আপনি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার বের করেন, তখন কিন্তু আমি এত টেবিল করে করব না, তখন 100 সংখ্যার যোগফল বের করব এবং ফার্স্ট ইয়ারে হবে, যদি 100 সংখ্যার যোগফল হয় 1000, তাহলে ফার্স্ট ইয়ারে হবে 1000, আর এই ফ্র্যাকশনটা হবে কত বলেন তো? এখানে কত হবে? 100 বছর যদি হয় এবং তার যদি 100 কে যোগ করে যদি ধরেন 1000 হলো বা 1500, তাহলে এই ফার্স্ট ইয়ারে কত হবে বলেন তো? কি ভাই, আপনারা সায়েন্সের অনেকে আছেন, এত দেরি হবে কেন? কেউ তো কোনো সাউন্ডই করতেছেন না, ব্যাপার কি? কঠিন নাকি কথাটা? 100 বার 2000 হবে, রাইট, এটা বলতে এত সময় লাগে। ফার্স্ট ইয়ারে হবে 100, সেকেন্ড ইয়ারে হবে 99, থার্ড ইয়ারে হবে 98। স্যার বলুন, ওই যে ফার্স্ট ইয়ারে যে 100, এটা কি ওই যে দশমিকের মান আমরা অ্যাভয়েড করে দেব? দশমিকের মান মানে 100 দশমিক সামথিং আসে, তাহলে ওইটা কি আমরা বাদ দিয়ে দেব পয়েন্টের পরে? 100 দশমিক সামথিং কিসের যোগফল? জি স্যার, ফার্স্টের পজিশনে। হ্যাঁ, দশমিকের পরে ওগুলো বাদ দিয়ে দেন, অর্থে কিছু আসে যায় না। রাউন্ড সবসময় আপনি ওই অ্যান্সারের ওখানে লিখবেন যে অ্যাপ্রক্সিমেট লিখলে আর আপনার কোনো সমস্যা নাই। আচ্ছা, থ্যাংক ইউ। নাও আমরা কিন্তু তাহলে এই পোর্শনটা শেষ করে ফেলছি। টাইম ফ্যাক্টর কিন্তু আমাদের শেষ। এখানে 3-4টা মেথডে আমরা অঙ্ক প্রবলেম সহ অঙ্ক বোঝার চেষ্টা করেছি। নাও ইউজ ফ্যাক্টর, আগেই বলেছি যে ইউজের উপরে হয়। ইউজ 2 রকমের হতে পারে, একটা ইউনিটও হতে পারে আর একটা আওয়ার্স হতে পারে, ঘন্টা হতে পারে অথবা সংখ্যা হতে পারে। প্রথমে দেখব প্রোডাক্টিভ আউটপুট বা ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথড। ইউনিটসটা আগে বুঝি, তাহলে ওটা বুঝতে পারবো। ইন দিস মেথড depreciation rate per unit will be, আমরা আগের উদাহরণটাই নিলাম। এখানে যদি 10,000 ধরি আমি কস্ট, 500 টাকা যদি সেলভেজ ধরি, এবং আমি যদি ধরি এন, এখানে কিন্তু এন আসবে কিন্তু ইউনিট, নট লাইভ।
Here N means the total units of production in the asset life. দুটো যে একই জিনিস এক জায়গায় এটা ধরবো আর এক জায়গায় ওটা ধরবো, এটা তো বোঝার উপায় স্যার। আপনি এর না ধরে অন্য কিছু ধরেন, ভাই সমস্যা এটা নাই। জাস্ট আপনি সিম্বলাইজ করতেছেন, আপনি এখানে এক্স ওয়াই জেড হলো প্রবলেম নাই, বাট দ্য থিং ইজ ফর্মুলা এটা। আপনি এন ধরার দরকার নেই, আপনি লিখবেন টোটাল ইউনিট অফ প্রোডাকশন, এক্স ওয়াই জেড কিছু ধরার দরকার নেই। আপনার যদি কনফিউশন থাকে তো আপনি লিখবেন টোটাল ইউনিট অফ প্রোডাকশন ইন দি অ্যাসেট লাইফ। অ্যাসেট লাইফে সে কত ইউনিট প্রোডাকশন করতে পারবে। যখন আপনি মেশিন কিনবেন, মেশিনের গায়ে খোদাই করা লেখা থাকে। আপনি যখন গাড়িতে একটা টায়ার লাগাবেন, টায়ারের উপরে কিন্তু লেখা থাকে সে কত কিলোমিটার রান করবে গাড়িটা, এবং নর্মালি ওই সংখ্যার পরে দেখবেন টায়ারটা লাইফটা কমে যায়। তো সো দ্যাট প্রতিটা জিনিসের উপরে লেখা থাকে খোদাই করে যে এই মেশিনটা এত ইউনিট পর্যন্ত দিতে পারবে, এরপরে দিবে ঠিকই কিন্তু আপনার জন্য রিস্ক হয়ে যাবে। তো আপনার হিসাবের জিনিস হলো ওইটাই, যেটা আপনি পার্চেজের সময় আপনাকে বলে দিচ্ছে যে সে এত ইউনিটে বেশি প্রোডাকশন দিতে পারবে না। ধরে নিলাম অঙ্কের খাতিরে যে এখানে 2500 ইউনিট সে প্রোডাকশন করতে পারবে, কিন্তু এটা কিন্তু টোটাল লাইফে তার, নট ওই বছর। তাহলে আমি যদি এটাকে এখন এই এন, দ্যাট মিনস আমি এই ইউনিটস অফ প্রোডাকশন যদি দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু যেটা পাবো রেজাল্ট 3 টাকা 80 পয়সা, এটা কিন্তু পার ইউনিট, পার ইউনিটটা রেটটা বেরোলো। এখন যদি কোনো বছরে আমাদের ক্যালকুলেশন করে যদি অঙ্ক কোশ্চেনে থাকে, যেমন ফার্স্ট ইয়ারে 100 ইউনিট প্রোডাকশন করেছে, সেকেন্ড ইয়ারে 200 ইউনিট প্রোডাকশন করেছে, থার্ড ইয়ারে 50 ইউনিট প্রোডাকশন করেছে, তাহলে কিন্তু আপনার কস্ট পার ইউনিট যেটা বের হলো সেটা তো ফিক্সড 3 টাকা 80 পয়সা প্রত্যেকটা ইউনিটের জন্য। কাজে আপনি 3 টাকা 80 পয়সা দিয়ে যদি আপনি ওই বছরে যে প্রোডাকশন হয়েছে তাকে যদি গুণ দেন, যেটা বের হবে সেটা হলো ডেপ্রিসিয়েশন। এখানে কিন্তু কম না বেশি দ্যাট ইজ নট দি ফ্যাক্টর, এটা ডিপেন্ড করে আপনার এই ইউনিট প্রোডাকশনের উপরে। আপনি দেখেন প্রথম বছর হয়েছে 100, দ্বিতীয় বছর হয়েছে 200, থার্ড ইয়ার আমি ইচ্ছে করে দিলাম 50। তার মানে কোনো বছরের সাথে কোনো বছর মিল নেই, এটা ডিপেন্ডস করে আপনার ইউনিট প্রোডাকশনের উপরে। কিন্তু পার ইউনিট কিন্তু রেটটা ঠিক আছে। সো দ্যাট ফার্স্ট ইয়ারে যদি হয় 380 টাকা ডেপ্রিসিয়েশন, সেকেন্ড ইয়ারে হবে 760 টাকা, থার্ড ইয়ারে গিয়ে হয়তো 190 টাকা হতে পারে। ইউনিট বাড়লে অপচয় বাড়বে, ইউনিট কমলে ডেপ্রিসিয়েশন আর কি কমবে। জি স্যার, ওই যে ইউনিটের উপরেই তো ডিপেন্ড। যদি আমার ইউনিট বেশি হয় ডেপ্রিসিয়েশন বেশি হবে, ইউনিট যদি কম হয় ডেপ্রিসিয়েশন কম হবে। রাইট। সো দ্যাট এটা নির্ভর করে সম্পূর্ণই ইউনিটস প্রডিউসড ইন দি ইয়ার, বছরে কত ইউনিট প্রডিউস হয়েছে তার উপরে। কিন্তু আমি যখন রেটটা বের করব তখন রেটটা বের করব পার ইউনিট কত ডেপ্রিসিয়েশন সেটা বের করব আগে। আমি আরেকটা করি নাই, সেটা হলো সার্ভিস আওয়ার। জাস্ট ওই সূত্রটাকে ইউনিটের জায়গায় আওয়ার ধরলেই হবে, আর কিছু না। এখানে যদি আপনারা মনে করেন এই 2000 আওয়ার, তাহলে এখানে জাস্ট ইউনিটের জায়গায় আওয়ার হবে, আর কিছু না। দিস দ্য ডিফারেন্স। এবং এখানে ইউনিটের জায়গায় আওয়ার হবে। স্যার আইসিএমবি থেকে স্যার। হ্যাঁ, কি সময় শেষ? জি স্যার, শেষ করতে হবে। ও আচ্ছা আচ্ছা, বেশি হয়ে গেছে। জি স্যার। ওকে, তাহলে আজকে তো হলো সোমবার, কালকের আমাদের 5টা ক্লাস নাকি? জি স্যার। ওকে, আই উইল ট্রাই মাই বেস্ট। স্যার আমি একটু কথা বলবো স্যার? স্যার বলুন। যে আমি তো নতুন স্যার ক্লাস করতেছি, পিছনে যে ক্লাসগুলো আছে যে ওইগুলোর ভিডিও বা অডিও গুলো কি পাওয়া যাবে স্যার? যে আপনি আমাদের গ্রুপে আছেন? না, গ্রুপে নাই। গ্রুপে থাকলে পেয়ে যাবেন, ওখানে আছে সবকিছু। সবাই গ্রুপে সবাইকে জয়েন করেন কাইন্ডলি, দুটো কোশ্চেনের অ্যানসার করে ঢুকেন, ওখানে এভরিথিং আছে। হ্যাঁ হ্যাঁ, কোনটা? প্রিভিয়াস ক্লাসগুলোও আছে, মোটামুটি সবই আছে। আচ্ছা, তাহলে একটু কাইন্ডলি আমাকে একটু অ্যাড করে নিন। চ্যাট বক্সটা দেখেন, এখনই লিংক দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, কাইন্ডলি। ওকে, তাহলে আমরা ডেপ্রিসিয়েশন শেষ করলাম
এবং আমরা নেক্সট ক্লাসে ডিপ্লেশন করব এবং অ্যামোর্টাইজেশন গুলো শিখব, তারপর আমরা অঙ্কে চলে যাব। তাহলে স্যার আমাদের ডেপ্রিসিয়েশনের 6টা মেথড করেন। রাইট, আমরা 6টা মেথড করব আপাতত। অনেক বইতে হয়তো অনেক ধরনের মেথড থাকতে পারে, কিন্তু আমরা এই 6টা আপাতত করব। স্যার এই পিপিএ থেকে তো প্রতি বছর 10% মার্কসের কোশ্চেন আসে, তাই না? কোনটা, এই এসের উপরে? হ্যাঁ হ্যাঁ, পিপিএ থেকে হ্যাঁ, বিভিন্ন ধরনের কোশ্চেন আসে। আমরা সব ধরনের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আমরা ডেপ্রিসিয়েশনও করব, সব চলে আসবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। রেগুলার ক্লাস করলে কোনো অসুবিধা নেই আল্লাহর রহমতে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। জি, ভালো দুইজন রাইটারের একটু বুকের নাম বলেন। ফাইনান্সিয়াল অ্যাকাউন্টিং এর। জি, আমার তো জানা নাই ভাই ভালো রাইটার কে। স্যার আপনি বলতে পারবেন অবশ্যই। না না, আপনারা রাইটার কেন খোঁজেন? আমি তো বলছি আপনারা রেগুলার ক্লাস করেন, কোনো রাইটারের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। যে কোনো রাইটারের বই খুললে আপনার কাছে আয়নার মতন হয়ে যাবে। অথবা আমি যে ক্লাসগুলো করাচ্ছি সেগুলো বাসায় গিয়ে আবার রিপিট করবেন, দেখবেন সব আয়নার মতন হয়ে গেছে। তারপরও সাপোর্টের জন্য যে কোনো এনি বই আপনি খুললেই দেখবেন যে কোনো বই আপনি বুঝতে পারতেছেন ইনশাআল্লাহ। তাহলে স্যার টোটাল সার্ভিস আওয়ারের ম্যাথটা করার জন্য আমাদের ম্যাথের মধ্যে কত পার ইয়ারে সার্ভিস আওয়ারটা রাইট করেছে ওই জিনিসটা আমাদের জানতে হবে। ইউনিটের জায়গায় আওয়ারটা হবে, আর কিছু না। এইজন্য আমি ওটা না জানলে এটা আমি করতে পারবো না। ওই আওয়ারটা না দেওয়া থাকলে হ্যাঁ, এখানে হবে টোটাল ইউনিট প্রোডাকশন। তো ওখানে আছে টোটাল আওয়ার্স অফ মেশিন বা ইন হিজ লাইফ, টোটাল আওয়ার, সে কত ঘন্টা কাজ করতে পারবে। যেমন আপনি যদি গাড়ি কেনেন, ওই টায়ারটা কত কিলোমিটার যাবে টায়ারটার গায়ের উপরে লেখা আছে। কাজেই আপনি 1 কিলোমিটার গেলেই বুঝতে পারবেন যে আপনার টায়ার এতটুকু ক্ষতি হয়ে গেছে। স্ট্রেট টায়ারের যে দামটা সেটাকে ওই কিলোমিটার দিয়ে ভাগ করে দেবেন। ঠিক এখানেও তাই, ইউনিট হতে পারে, আওয়ার হতে পারে, কিলোমিটার হতে পারে, যাই হোক ইউনিটটা যা হবে আমরা সেটা সেই ইউনিট দিয়ে আমরা ভাগ করব। থ্যাংক ইউ ভেরি মাচ। কালকে ইনশাআল্লাহ আবার ভাই যারা এখনো ফেসবুক গ্রুপে জয়েন করেন নাই কাইন্ডলি জয়েন করেন। আর জয়েন করার আগে obviously দুইটা কোশ্চেনের অ্যানসার আছে, ঝুলে আছে, অনেকের রিকোয়েস্ট ঝুলে আছে যারা কোশ্চেন অ্যানসার দেন নাই। কোশ্চেনের অ্যানসারটা না দিলে বোঝা যায় না যে আইসিবিবি কে মানে আমাদের সাথে প্রতিষ্ঠানের সাথে আছে কে নাই। ঠিক আছে, আগামীকাল স্যার কোন চ্যাপ্টার নিয়ে আলোচনা করবেন বললেন? এই প্রপার্টি প্ল্যান্ট এন্ড এই প্রপার্টি প্ল্যান্ট আর এটাই ডিপ্রিসিয়েশন ডিপ্লেশন এগুলো নিয়ে আলোচনা করবেন আজকে যেটা পড়াইছে। আচ্ছা ভাই, মানে আচ্ছা এখানে কি শুধু এইটারই স্যার যা পড়াইছেন এর কি হ্যান্ডআউট আছে? হ্যাঁ, আমাদের গুগল ড্রাইভে সবকিছু আছে। আপনি ফেসবুক গ্রুপটা কাইন্ডলি জয়েন করেন একটু। না সুলমান ভাই আছে না আমি তো আছি, তো ড্রাইভে আছি, তো ড্রাইভে আছে সবকিছু আছে। এটা ডেইলি ইনশাআল্লাহ এট লিস্ট শর্ট যে দেরি হলে ক্লাসে কালেক্ট করছো, কোশ্চেনগুলো কালেক্ট করছো। কালকে আমরা যে প্র্যাকটিসে বসবো রাতে, হ্যাঁ মোটামুটি আছে, হয়ে যাবে ইনশাআল্লাহ, কালকের মধ্যে হয়ে যাবে। যারা আছেন কালকে এফএফএ ফাইনান্সিয়াল অ্যাকাউন্টিং নিয়ে আমরা বসবো কালকে, ব্যাংক রিকনসিলিং আর সম্ভবত যদি সময় পাই এফএমএ নিয়ে বসবো নাকি? না একটাই ধরেন। আচ্ছা এফএফএ নিয়ে আমার প্রবলেম নাই, বাট একটাই ধরেন, একটাই বেটার। তাহলে কালকে আমরা শুধু এফএফএই করি। হ্যাঁ আজকে আরেকটা ক্লাস আছে না ভাই?